এই সুপার পদ, তো এই পদে যারা খারাপ হয় তাদেরকেও কি সুপার বলে? নর্মালি একজন ডিরেক্টলি পার্সি সুপার হয় না। এই যে নর্মাল পেশেন্ট ওয়ার্ড আর ভেটেরিনারি ওয়ার্ড এই দুটোকে একসাথে রাখা হয় কেন? যদি ডাক্তার প্রচুর হয়ে যায় এর ফলে কি ডাক্তারদের ভ্যালু কমবে এবং তার সাথে রোজগারও? দ্য থিং ইউ আর অ্যাজিউমিং সেটাই সত্যি হবে। মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট সামনে পড়লো। একদল লোক আছে যারা পেছন থেকে ভিডিও করতে শুরু করে। হসপিটাল থেকে রোগী পালিয়ে যায়, হ্যাঁ, আর হসপিটালে ডাক্তার নার্সের প্রেম হয়ে গেলে আপনাকে ধরে বিয়ে দিয়ে দেন। আর এই দালাল চক্র আটকানোর জন্য গভর্নমেন্টের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? তালি কখনো এক হাতে বাজে না। ডাক্তার পেশেন্টের রিলেশনশিপ এখন কেমন? আমার ডিকশনারিতে যতগুলো ছিল 4 অক্ষর 8 অক্ষর 12 অক্ষর 16 অক্ষর যা ছিল তার উপর দিয়ে চলে গেল এবং একটা ঝেঁটা হাতে। আর কোনো মন্ত্রী এসে যদি বলে যে আমাকে পুলিশে যাচ্ছে এটা ভর্তি নিয়ে না, তখন কি করেন? হাই, আমি কুশল। হাই, আমি সায়ন। আজকে ইনজেকশন পডকাস্টে একটা নতুন এপিসোড নিয়ে এসেছি আপনাদের সামনে। আর আজকে আমাদের এই এপিসোডে রয়েছেন ডক্টর ময়ূখ রয়। উনি একজন গাইনোকোলজিস্ট, তার সাথেও উনি একটি সরকারি হসপিটালের সুপার পদে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন এবং তার থেকেই জানবো যে একটা হসপিটালের এই অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে ওয়ার্ক করে। সো ডাক্তারবাবু, প্রথমেই ওয়েলকাম আপনাকে আমাদের এই ইনজেকশন পডকাস্টে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে সুপার পদ, তো এই পদে যারা খারাপ হয় তাদেরকেও কি সুপার বলে? না, মানে আমি সবসময় একটা কথা বলি, হাসপাতালে সবচেয়ে কম জানা লোকটা এবং সবচেয়ে অপদার্থ লোকটাকে ধরে সুপার করে বসিয়ে দেওয়া। মানে এটা আপনি আপনার ক্ষেত্রে বলছেন? এটা একদম নয়। এই হাসপাতালে যতগুলো লোক আছে সবচেয়ে কম পড়াশোনা জানা লোকটা আমি। একটা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর জন্য কি ডাক্তারির পাশাপাশি এমবিও করতে হয়? এমবিএ না করলেও ম্যানেজমেন্টের অনেক পলিসি তাকে জানতে হয় এবং এগুলো অনেকটা নিজে থেকে চলে আসে আর কি, কাজ করতে করতে চলে আসে। নর্মালি একজন ডিরেক্টলি পার্সি সুপার হয় না, তাকে একটা কারুর আন্ডারে ডেপুটি করতে হয় আর কি। আমি যেমন বেশ বহুকাল আইএমও ইনচার্জ ছিলাম, তারপরে ডেপুটি সুপার ছিলাম, সেখান থেকে সুপারিনটেন্ডেন্ট হয়েছি। তো এটা কখনোই একদম দুম করে একজনকে সুপার করে দেওয়া কেউ কখনো নর্মালি করেন না আর কি, তাকে কিছু স্টেপ পেরিয়ে আসতে হয়। তো অনেকটা নির্ভর করে আর কি যে আমি কার কাছ থেকে কাজটা দেখেছি, কাজটা শিখেছি। যেমন আমার খুব মনে আছে যে আমাকে প্রথমেই যখন বলা হয়েছিল, যখন ডেপুটি ছিলাম, একটা চিঠি লিখতে, আমি তো রীতিমতো করে একদম সুন্দর করে যেরকম 11-12 ইংরেজি লিখতাম সেরকম করে চিঠি লিখেছিলাম। আমার সুপার চিঠিটা দেখে সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে বললো, হাট, এটাকে অফিসিয়াল লেটার হলো নাকি, একটা অফিসিয়াল লেটার কর। দিয়ে তারপরে আবার দেখে দেখে আস্তে আস্তে তো ইট টেকস টাইম, ইটস নট দ্যাট ইজি, মানে নট ইন দ্য ভেরি ফার্স্ট গো আর কি ইউ ক্যান ডু ইট। কিন্তু যেটা হয় সেটা কিছুদিন লোকে থেকে শেখে, তারপরে ঠেকে শেখে, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে সুপারিনটেন্ডেন্ট, এবং সে যদি সুপারিনটেন্ডেন্ট থাকে, মানে ছেড়ে দে মা কেঁদে বাজি বলে পালিয়ে না যায়, ইন দ্যাট কেস সে তার নিজের মতন করে ব্যাপারটা সাজিয়ে নেয়। আচ্ছা, অনেক সরকারি হসপিটালে এই যে নর্মাল পেশেন্ট ওয়ার্ড আর ভেটেরিনারি ওয়ার্ড এই দুটোকে একসাথে রাখা হয় কেন? বেড়াল কুকুরের সহাবস্থান মানুষের সঙ্গে, বেড়ালকে কিন্তু খুব সহজে বার করা সম্ভব নয়, প্রচুর চেষ্টা হয়েছে এবং এগুলো নর্মালি ওয়ার্ড মাস্টাররা করে থাকেন আর কি, কী করে বেড়ালটাকে নিয়ে গিয়ে এখান থেকে বার করে দেওয়া। কিন্তু আমার প্রায় 14 বছর অভিজ্ঞতা আর কি, বেড়াল কিন্তু আবার ফেরত চলে আসে সেই জায়গায়। আর আমাদের হসপিটালে যেটা, কুকুরের অত্যাচার কম এই কারণেই যে কুকুরগুলোকে ভ্যাকসিনেটও করা হয় এবং শুনলে মজা লাগবে কিন্তু সত্যি ঘটনা, অল দ্য ডগস আর ভেসেক্টামাইজ, মানে মেল ডগস আর ওকে, তাদের অপারেশন করে দেওয়া আছে। সুতরাং কুকুরের সংখ্যা বাড়ে না কখনো। ওদেরকে খাবার রেগুলারলি প্রোভাইড না করলে তারা কিন্তু নর্মালি ওই জায়গাটাতে চলে আসে না। কিন্তু প্রচুর লোক আছে যারা তাদেরকে রেগুলারলি খাবার প্রোভাইড করে, ঠিক আছে, পশুপ্রেমী মানুষও প্রচুর এবং এদেরকে এও ঠিক, কিন্তু হসপিটালটা সঠিক জায়গা নয় আর কি এই প্রেমটা দেখানোর জন্য। হাসপাতাল কারা চালায় এক কথায় বলা যাবে না। হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে ভাবি সুপারিনটেন্ডেন্ট প্লেস দ্য রোল অফ ইভেন্ট ম্যানেজার আর কি। হ্যাঁ, মানে একটা আজকাল কি সব ডেস্টিনেশন হয়েছে না, ওয়েডিং, তো কি ওই সুপারের কাজ হচ্ছে একদম মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। হ্যাঁ, মানে সে তাকে সমস্ত জায়গাটা দেখতে হয় আর কি। হ্যাঁ, মানে যেমন আমার ডাক্তার সঠিক সময় আসছে কিনা, সব পেশেন্টকে দেখছে কিনা, সব পেশেন্টের ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, অপারেশনের জন্য এক্সট্রা টাইম লাগছে কিনা, মানে ঠিক টাইমে কোনো দিন ওটি ক্যান্সেল হলো কিনা,
এটা যেমন দেখতে হবে। সিমিলারলি আমার নার্সিং স্টাফ তার সঠিক পরিষেবা দিচ্ছে কি না, ওষুধ সময়ে পাচ্ছে কি না, এটাও যেমন দেখতে হবে। তেমনি যেটা আরও আছে সেটা হচ্ছে যে আরও আছে মানে ফার্মাসিস্ট, তাই সে ঠিক টাইমে ওষুধ সাপ্লাই করছে কি না। শুধু তাই নয়, ফার্মাসিস্ট ইন্ডিয়ান সুপারের কাছে দিয়েছে, সেই ওষুধটা ঠিক সময় এসে পৌঁছেছে কি না, যাতে আমার ডাক্তার না বলতে পারে যে ওষুধ তো আমি পাইনি, কী করবো, কী ওষুধ দেবো, এটাও আটকাতে হবে। সিমিলারলি তারপরে আছে ফার্মাসিস্টের পরে গ্রুপ ডি স্টাফ এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সুইপার্স। এইটা হচ্ছে মূল আর কি। যদি আমরা বড় করে ধরি আর কি, তাহলে এর মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে। যেমন আমাদের আইসিইউ আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান আছে, আইসিইউ ডায়ালিসিস টেকনিশিয়ান আছে। সিমিলারলি ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান, সমস্ত জায়গায় ল্যাবরেটরি, এত বড় ল্যাবরেটরি, তার ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে। এই ক্যাটাগরিও যেমন আছে, তেমনি প্রচুর পরিমাণে গ্রুপ ডি স্টাফ এবং আমরা আজকাল কর্মবন্ধু বলি, সুইপার তো আজকাল বলা হয় না, টার্মস হ্যাজ চেঞ্জ, এখন কর্মবন্ধু। এদের প্রত্যেকের খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন না হলে হাসপাতালটা চলবে না। মানে সেই তাসগুলো সাজিয়ে রাখা হয় না, মানে এর মাঝখান থেকে একটা তাস হলেই পুরোটা কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যাবে, সামথিং লাইক দ্যাট আর কি। মানে একজন সুইপার মানে কর্মবন্ধুর একটা জায়গায় যদি কাজের গাফিলতি হয়, সেখান থেকেও যেমন আমার সুপারিনটেন্ডেন্টের টেবিলে কমপ্লেন আসতে পারে। একজন ডাক্তার রাউন্ডে ঠিক সময় এলেন না, সেখান থেকেও আসতে পারে। খাবারের মধ্যে মাছের সাইজটা ছোট হয়েছে, সেখান থেকেও কমপ্লেন আসতে পারে। হ্যাঁ, মানে ইচ অ্যান্ড এভরিথিং। এমনকি পেস্ট কন্ট্রোলের লোক ঠিক মতো করে কাজ করলো না, বিছনায় আরশোলার পোকা, মানে ছোটো আরশোলা এবং ছাড়পোকা, মানে এটা কমপ্লেনও আসতে পারে। কমপ্লেন না আসাটাই আমাদের কাছে খুব অবাক লাগে আর কি। মানে ফোন না বাজলে আতঙ্ক লাগে, মানে অনেকটা ওই ওয়েডিং প্ল্যানারের মতন। এক্স্যাক্টলি, আমি ওই জন্য বলছিলাম যে ওয়েডিং প্ল্যানিং আর কি এতগুলো জায়গা কনস্ট্যান্টলি দেখতে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনে অনেক মানুষ আছেন যারা এগুলোতে মাথা ঘামান, ওয়ার্ড মাস্টার আছেন, তেমনি অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন, আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন, এরা সবাই এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন এবং রেগুলার বেসিসে। এবং কি হয়, মানে ব্যাপারটা না এখন একটা ফ্লোতে চলে গেছে আর কি। হ্যাঁ, মানে একটা ইনার্শিয়া একটা দিয়ে দিলে পরে তারপরে ইট গোজ অন ইটস ওন ওয়ে আর কি। হ্যাঁ, মানে প্রত্যেকে জেনে গেছে এটা আমার কাজ, এখান থেকে এটা আমার করতে হবে, ওটা ওখানে আমার করতে হবে, সুতরাং তারা সেটা সেইভাবেই করে, সেইভাবেই হাসপাতালটা চলতে থাকে। যেহেতু সৌভাগ্য হয়েছে খুব কাছ থেকে দেখার, আমি এরকমও দেখেছি কোভিডের সময় আমরা যেমন আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট পুরো বন্ধ ছিল, তখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল খাবারের জন্য দায়িত্ব দিয়েছিল, এবং আমি সেই সময় দেখেছি 24 ঘন্টা কাজ করেছেন। আর একটা জিনিস বলছি, সেটা ছিল ইভেন কে কখন বাড়ি যাবে, কোন গাড়িতে বাড়ি যাবে, এটাও একটা ম্যানেজমেন্টের ব্যাপার ছিল তখন সেই আমলেতে। মানে থ্যাঙ্কফুলি কুশল কে হি অপটেড, ডেন্টাল সার্জন ওর আসার কথাই নয়, প্রশ্নই ওঠে না। বাট একদিন আমাদের মিটিং হচ্ছিল, ও এলো দাদাকে হাই বলতে, তখন আমরা বললাম যে এই দেখো এই ব্যাপারে এগুলো দায়িত্ব। তো ক্যান্টিনের সমস্ত আমরা সবাইকে খাবার ফ্রি অফ কস্ট দিয়েছিলাম। ফুড মেনু ইনি ডিসাইড করেননি তো? তাহলে কিন্তু তেল ঝাল মশলা বিরিয়ানি দেখা গেছে বাকি রোগ ছেড়ে গেছে, সবাই পেট খারাপে ভুগছে। কুশল শুধু সবাই পাচ্ছে কিনা দেখবে। মেনু সিলেক্ট করবে না। ও বসে বসে প্ল্যান করেছিল কীরকমভাবে কুপনস কীরকমভাবে হবে, সেই কুপনস ডিস্ট্রিবিউটেড হবে। আমরা সব স্টাফকে খাবার দিয়েছিলাম এবং একাদিন না, প্রায় 1.5-2 বছর, প্রায় 1.5-2 বছর আমরা পুরো ফুড এখান থেকে প্রোভাইড করেছিলাম। যদি কুশলদাকে দিতেন আপনি মেনু সিলেক্ট করতে, কুশলকে আমি তার অনেক বছর আগে থেকে চিনি, সুতরাং আমি সেদিকে যাইনি। দেখতেন আইডি হসপিটাল হয়ে গেছে এটা। তখন কোভিড নিয়ে ঢুকলো আমার সঙ্গে ফিরছে। এই মুহূর্তে ডক্টর পেশেন্ট রেশিও কিরকম থাকছে? তথ্য যদি আমার কাছ থেকে তুমি নাও, তাহলে আমি একটা জিনিস বলতে পারি। ধরো ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন 10.4 CR, সামথিং লাইক দ্যাট। মেডিকেল কাউন্সিল থেকে পাওয়া তথ্য অনুসারে ধরো 1 বছর আগেও দ্য নাম্বার অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, আমি অন্য ডিসিপ্লিন কথা বলছি না, আমি শুধু অ্যালোপ্যাথিকের কথা বলছি, 78,000 মতন। তো ইন দ্যাট কেস হোয়াট দ্য কোয়েশ্চেন ইউ আর আস্কিং আর কি, তো রেশিও যদি ধরি ওটা 1:1320 সামথিং লাইক দ্যাট। মানে একজন ডাক্তারকে দেখতে হচ্ছে 1300 না, মানে পপুলেশন ওয়াইজ 1300 লোক তো একসঙ্গে অসুস্থ কখনোই হবে না। আচ্ছা,
অ্যাকচুয়ালি WHO রেকমেন্ডেশন 1:1000। 1:1000, which is huge for a day. না সেটা বলছি না, আমি বলছি যে মানে এটা ওপিডির কথা বলছি না, মানে অনুপাতটা। অনুপাত মানে 1000টা মানুষের জন্য একটা ডাক্তার, এটা WHO। 1000টার লোকের মধ্যে হয়তো 10টা লোক অসুস্থ হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা 15টা লোক অসুস্থ হবে, তার বেশি অসুস্থ হওয়ার কথা নয়। মানে এটা আমি সারা পশ্চিমবঙ্গের ডাক্তারের সংখ্যাটা বললাম, এবং এই সংখ্যাটা রিসেন্টলি বেড়েছে, আগে এত ছিল না। কেন কি এখন প্রচুর মেডিকেল কলেজ হয়ে গেছে, হ্যাঁ। প্রচুর, এবং ডাক্তার যা বাড়ছে, ডাক্তারের সংখ্যা এখন কিন্তু একটা অনেক বেশি হারে বাড়ছে। আমরা যেমন ডাক্তারি পড়তে ঢুকে তখন 7টা মেডিকেল কলেজ ছিল, 7, তার মধ্যে আবার নর্থ বেঙ্গলে 50 ইনটেক ছিল, হ্যাঁ আমাদের NRS 150 ইনটেক ছিল, মেডিকেল কলেজে 150 ইনটেক ছিল, 750 মতন বছরে হতো। এখন সেখানে সামথিং অ্যারাউন্ড 36 মেডিকেল কলেজ। যদি ডাক্তার প্রচুর হয়ে যায় এর ফলে কি ডাক্তারদের ভ্যালু কমবে এবং তার সাথে রোজগারও? একটা ঘটনা তো খুব সত্যি, সেটা হচ্ছে যে যদি সবাই এক জায়গায় কনসেন্ট্রেটেড হতে থাকে, মানে সবাই যদি শহরের সমস্ত মানে আমি সিটি সেন্টারে যাব, মানি স্কোয়ারে যাব, এরকম গোছের ব্যাপারটা যদি থাকে, ঠিক আছে, আমার লাইভলিহুড সেভাবেই থাকবে, তাহলে কিন্তু দ্য থিং ইউ আর অ্যাজিউমিং সেটাই সত্যি হবে। কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের গ্রামের দিকে এখনও ডক্টরস পপুলেশন যে রেশিওটা, সেটা কিন্তু 1:1323 নয়। আমি সেটা টোটালটা করে বললাম, সেটা হয়তো 1:2000। আমার খুব মনে আছে আমরা যখন ছোটোবেলা পড়াশুনো করতাম তখন এটা 3500 ছিল, 1:3500। এখন কিন্তু এটা নেমে 1:1323 বা 25 সামথিং অফ দ্যাট শর্টে চলে এসছে আর কি। সুতরাং ডাক্তারের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু এই ডাক্তারদের যারা পাশ করে বেরোচ্ছে, আমরাও যেমন ছোটোবেলা পাশ করার পরেই কিন্তু শহরে আসিনি বা এরকম জায়গায় এসে বসে যাইনি দুম করে, আমরা প্রচুর জায়গা ঘুরেছি, গ্রামে গ্রামান্তরে সাইকেলে চড়ে চড়ে গেছি, লোকের বাড়ি সাইকেলে করে গেছি ছোটোবেলাতেই, মানে একটা লম্বা সময় করে সেখান থেকে উঠে এসেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, করে তারপরে শহরে এসে থেকেছি। আমার যেটা মনে হয় যারা পাশ করছেন, এবং এখন স্বাস্থ্য দপ্তর কিন্তু সেইভাবেই তাদের পোস্টিং দিচ্ছে আর কি, এখন পোস্টিংয়ের সংখ্যা কম্পিটিটিভলি বেড়েছে, তারা চাকরি পাচ্ছে এবং ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে যাচ্ছে। সুতরাং সেইটা স্কোপটা হয়তো আগে এতটা ছিল না, এখন কিন্তু তারা পাচ্ছে, এবং যারা অপ্ট করছে তারা একটা জায়গায় যাচ্ছে, 5 বছর 6 বছর 7 বছর কাজ করছে, কাজ করার পরে টাউনে ফিরে আসলো বা এ করলো, সেটা হলে সরকারেরও লাভ, যে করছে তারও লাভ, এবং সবচেয়ে বড় কথা মানুষ যাদের জন্য আমরা আছি আর কি তাদেরও লাভ। আচ্ছা, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের সংখ্যাও কত? একদম এক্স্যাক্ট তুমি আজকের ডেটে বলতে পারবো না। আমরা একটা খবর মোটামুটিভাবে একটা নিয়েছিলাম, এটা কোভিড পর্বের আগেরকার কথা বলছি, সামথিং অ্যারাউন্ড 42,000 মানে নার্সেস রেজিস্টার উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এর ছাড়াও প্রায় 1500 মতন মেল নার্স আছে। এগুলো হচ্ছে প্রায় 42,000, এটা হচ্ছে ফিমেল নার্স। আর এখন কনসেপ্ট হয়েছে মেল নার্স, তো ব্রাদার যাকে বলা হয় যাদেরকে, সেটা প্রায় 1,500, এখনও তো আরও বেড়েছে এখন। আর আরেকটাও পয়েন্ট এটা হচ্ছে যে যেমন মেডিকেল কলেজ এবছরে 7টার মতো 8টা রেকগনিশন পেয়েছে NMC থেকে, সিমিলারলি নার্সিং কাউন্সিল থেকেও প্রচুর নার্সিং কলেজেস, GNM নার্সিংয়ে GNM হয়, আর ডিরেক্ট BSc নার্সিং হয়, ঠিক আছে। আর যারা GNM করে পাশ করায় তারপরে পোস্ট বেসিক BSc করে, এরকম ট্রেনিংসগুলো আছে। আগেকার দিনে ANM নার্সিংও ছিল, এখন সেটা খুব একটা প্রচলিত নয়। GNM আছে, BSc নার্সিং আছে, আর পোস্ট বেসিক BSc আছে। তো এইগুলো মিলে আর কি প্রায় 42,000, এখন আরও হয়তো বেশি হবে। কিন্তু এখন নার্সিং কলেজেস এখন প্রচুর বাড়ছে, যেহেতু নার্সিংয়ে একটা খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। আর হসপিটালে ডাক্তার নার্সের প্রেম হয়ে গেলে আপনাকে ধরে বিয়ে দিয়ে দেন? এটা খুব আনকমন নয়, কালিকদের মধ্যেই হয়। হ্যাঁ, ডাক্তার নার্স, ডাক্তারের সঙ্গে ল্যাবটেক, এই ধরনের সম্পর্ক আমি খুব কম দেখিনি আর কি, আমি প্রচুর দেখেছি। তখন অ্যাডমিনিস্ট্রেশন কি ভূমিকা পালন করে? অ্যাডমিনিস্ট্রেশন বাবা মায়ের ভূমিকা। পরের বাড়িতেও খেতে যায়, কোনের বাড়িতেও খেতে যায়, চাঁদাটা বেড়ে যায় আর কি। হ্যাঁ, তখন দুপক্ষের জন্য কিন্তু জোকস অ্যাপার্ট, কিন্তু কোভিডের টাইমগুলো সরকারি হসপিটাল একটা বড়
একটা ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে গেছে কোভিডের সময়। রাইট। তো আপনি আমাকে একটুখানি শেয়ার করুন যে ওই সময়টা আপনারা কিভাবে, আপনাদের স্ট্র্যাটেজি কি ছিল? তা আমি একটা কথা খুব পরিষ্কার বলবো, মানে খুব কাছ থেকে দেখেছি এবং আমার সামনে কুশল আছে, কুশল ওয়াজ অ্যালং উইথ মি অল থ্রু আউট। তো আমার সঙ্গে যারা ছিল আমরা কোভিডকে খুব ভীষণ কাছ থেকে দেখেছি এবং ভীষণ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে লড়াইটা করেছি কোভিডের সঙ্গে আর কি। মানে সেটা ওইখান থেকে শুরু করে প্রথমে আইসোলেশন বেড থেকে শুরু করে হাসপাতালে এই পার্ট থেকে শুরু করে 102 অ্যাম্বুলেন্স জোগাড় করে, যেটা আমরা পারবো না সেখান থেকে রেফার করা থেকে শুরু করে, তাদের ডায়েট দেওয়া থেকে শুরু করে, যখন ভ্যাকসিন বেরোলো সেই ভ্যাকসিনেশন দেওয়াটাও আমাদের হসপিটালে উই র্যাঙ্ক সেকেন্ড জাস্ট আফটার এসএসকেএম। তো এই পুরো পর্বটা আমরা খুব সামনে থেকে দেখেছি এবং খুব কাছ থেকে দেখেছি। শুধু তাই নয়, আমার বাড়িতেও কোভিড আক্রান্ত একটা সময়তে আমার পরিবারে আমরা 4 জন, তাদের মধ্যে 3 জনই হাসপাতালে ভর্তি। সেই পর্বও কাটিয়ে এসেছি এবং তার মধ্যে আমার মেয়ে খুব খারাপ অবস্থায় কাটিয়েছে এবং ক্রিটিক্যাল কেয়ারে বেশ কিছু কাল কাটিয়ে তারপরে ঈশ্বরের আশীর্বাদ এবং চিকিৎসকদের এতে পারদর্শিতায় বেরিয়ে চলে এসছে। বাট সেই ঘটনাগুলো আমরা খুব সামনে থেকে দেখেছি, মানুষের অসহায়তা দেখেছি, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কারুর সেখান থেকে ব্যবসা করার মানসিকতা দেখেছি, আবার ব্যবসা করে সেই মানুষটা যখন বিপদে পড়েছে সে এসে পায়ে ধরে কেঁদেছে, সেটাও দেখেছি। এই সমস্ত ঘটনাগুলো আমরা খুব কাছ থেকে দেখি, মানুষের মুখোশ দুটোই খুব সামনে থেকে দেখেছি আমরা। আর একটা কথা খুব সত্যি কথা বলবো যে গভর্নমেন্ট হসপিটালের বহু আমাদের বন্ধুবান্ধব যারা ছিলেন, যারা কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন এই কোভিড ক্রাইসিসে, যদি এই সঠিক নেতৃত্ব তারা না দিতে পারতেন সেইভাবে, এবং স্বাস্থ্য দপ্তর থেকেও যদি সেইভাবে, শুধু সারা পশ্চিমবঙ্গের কথা আমি বলবো না, সারা ভারতবর্ষ থেকেই যেভাবে তার অ্যাডভাইসারি আসা এবং সেই অ্যাডভাইসারিগুলো নিয়ে কাজ করা, এগুলো নিয়ে যেভাবে হয়েছে এবং ভারতবর্ষে যেভাবে কোপড আপ উইথ দিস ক্রাইসিস, আমি মনে করব অনেক মানে ডেভেলপড কান্ট্রিজও সেইভাবে কোপ আপ করতে পারে না। আমি শুধু একটা কথা বলতে পারি যে কোভিড আমাদের যত ক্ষতি করেছে তার মানে আমরা সেখান থেকে কি গেইন করেছি, আমাদের মানে রাতারাতি সবকটা হসপিটালে এইচডিইউ তৈরি হয়ে গেল। কনসেপ্ট ছিল না, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, এইচডিইউ। এটার ব্যাপারে একটু যদি বলেন, মানে এটা কি? হ্যাঁ, মানে তখন দেখা গেল যে পেশেন্টকে আইসিসিউতে, আইটিইউতে, এইচডিইউতে ক্লোজ মনিটরিং রাখতে হবে আর কি, এবং সেই পরিমাণের অক্সিজেন আমাদের জায়গায় সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম হসপিটালেই মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম চালু হয়ে গেল এবং মানুষ বিপদে পড়লে তখন বা জলে ফেলে দিলে সাঁতার কাটতে শেখে, এরকম গোছের যে কথাগুলো আছে এটা কোভিড আমাদের শিখিয়ে গেছে। সেটা আমরা দেখেছি যে আমাদের হাসপাতাল শুধু নয়, যতগুলো হাসপাতাল আছে আমাদের সবকটা হাসপাতালে এমজিপিএস প্ল্যান্ট বসে গেল। এমজিপিএস প্ল্যান্ট বসলো, সেখান থেকে এমজিপিএস পাইপলাইন, মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম বসলো, এবং আর ওই অক্সিজেন সিলিন্ডার টেনে নিয়ে যাওয়ার গল্প নেই আর কি। মানে ওখান থেকে একটা করে এই নাকের মধ্যে একটা করে ঢুকে গেল, ওইখান থেকে অক্সিজেন চলে আসছে, দেখার দরকারও নেই যে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে কিনা। এটা হচ্ছে এমজিপিএস লাইন। কারণ তখন শুধু ওইটুকু অক্সিজেন হচ্ছিল না, অনেককে আমরা সেই অনেক বেশি অক্সিজেন লাগে এই মাস্কগুলো দিতে হচ্ছিল, এনআরবিএম মাস্ক এগুলো দিতে হচ্ছিল। তো তখন এই এমজিপিএস এর গুরুত্বটা মানুষ বেশি করে বুঝলো, এইচডিওর গুরুত্ব বুঝলো, আইটিইউর বেড সংখ্যা বাড়ানোর গুরুত্ব বুঝলো। বইতে লেখা আছে যে 1/10 অফ দ্য বেড শুড বি আইটিইউ। আমার হাসপাতালে 1/10 কেন, 1/50th বেডও আইসিইউ ছিল না। হ্যাঁ, তারপরেই চালু হলো এবং ওই 2 বছরের মধ্যে মানে অক্লান্ত পরিশ্রমে আস্তে 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 আইটিইউ সব চালু হয়ে গেল। এবং সেই জিনিস সেই যে চালু হলো তার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করছি। আজ কিন্তু আইটিইউগুলো রয়ে গেছে, আজ কিন্তু পেশেন্ট খারাপ হলে আমরা অত ঘাবড়াই না, জানি আইটিইউ তো আছে, আইটিইউতে গেলে অ্যাটলিস্ট আমরা একদম শেষ অবধি লড়ে যেতে পারবো না, কথায় বলে যে খারাপ সময় সবচেয়ে বেশি শেখায়। খারাপ সময় শেখায় এবং এই খারাপ সময়টা যে কান্নাকাটি না করে বুক চিতিয়ে লড়ে শিখতে পারে সেই টিকে যায়। স্যার, সবচেয়ে ওয়ার্স কি ফেস করেছেন কোভিড? প্রথম দিকটাতে না আমরা সত্যি মানে বিভিন্ন রকমের কে বলছে এইটা খেলে কমে যায়, কে বলছে ওইটা খেলে এইটা ভালো হয়, যে যার মতন করে পারছে এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে, হঠাৎ করে দেখা গেলো কালোবাজারি শুরু হয়ে গেল। মানে
আমি বারবার করে বলছি, মানুষের অসহায়তাও যেমন আমরা দেখেছি সামনাসামনি, তেমনি মানুষের অসহায়তার সুযোগ নিতেও দেখেছি। আরেকটা জিনিস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড ওয়েভ যখন এলো তখন একটা হিউজ অক্সিজেন সিলিন্ডার ক্রাইসিস তৈরি হলো। এবার আমরা দেখলাম যে বিভিন্ন নদীতে লাশ ভাসতে দেখলাম, শুধু আমাদের স্টেটে বলে বলছি না, অল ওভার ইন্ডিয়াতে। আপনার কি মনে হয় যে অক্সিজেন সিলিন্ডারের ক্রাইসিসটা তৈরি হওয়ার কারণটা কী ছিল? অ্যাকচুয়ালি অক্সিজেন সিলিন্ডারের ক্রাইসিসটা তৈরি হলো এই কারণে যে এই যে আমি এমজিপিএস প্ল্যান্টের কথা এতবার বললাম, দ্যাট ইমার্জড অন দ্য সেকেন্ড ওয়েভ। ফার্স্ট ওয়েভের সময় কিন্তু এমজিপিএস প্ল্যান্ট ছিল না। এই যে মেডিকেল গ্যাস পাইপলাইন, এই যে বড় সিলিন্ডার নিয়ে এসে সেখান থেকে পাইপলাইনে করে দিয়ে দেওয়া যায় এবং এইটা যে করে ফেলা যায়, এটা কিন্তু খুব রাতারাতি হয়েছে, খুব বেশি দিন হয়নি। এবং এই জিনিসটা ডেভেলপ করতে যে টাইমটা লেগেছে, সেই টাইমটার মধ্যে একটা অক্সিজেন ক্রাইসিস হয়েছে। সেকেন্ড ওয়েভের শেষ দিক মানে মাঝের দিকের পর থেকে কিন্তু এই ব্যাপারটা অনেকটা চলে গেল। ওকে, কিন্তু আমি বলছি যে ফার্স্ট ওয়েভ হলো যখন, ফার্স্ট ওয়েভের 1 বছর পর সেকেন্ড ওয়েভ এলো, তা 1 বছর না হলেও ওই প্রায় কাছাকাছি। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ওয়েভ যখন এলো তখনই কি অ্যাওয়্যার হওয়া যেত না? আমি আপনাদের কথা ডিরেক্টলি বলছি না, কিন্তু আমি ওভারঅল মেডিকেল সিস্টেমের কথা বলছি যে আমি তো ফার্স্ট ওয়েভেই অ্যাওয়্যার থাকবো যে এরকম একটা ডিজিজ যেটা মেইনলি এফেক্ট করছে লাংসকে এবং ব্রিদিং ট্রাবল হবে, ফলে অক্সিজেন ক্রাইসিস তৈরি হবে। তো সেই ক্রাইসিসটা ম্যাক্সিমাম হওয়ার কথা হচ্ছে ফার্স্ট ওয়েভে, আমি কিন্তু একটা জিনিস কিন্তু বলতে অক্সিজেন পারি আর সিলিন্ডার কি, ক্রাইসিসটা হলো সেকেন্ড ওয়েভে। এই কারণটা আমি বুঝতে পারছি। একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের স্টেটের কথা যদি আমি বলি, যেহেতু আমরা এই রাজ্যের ব্যাপারটা খুব কাছ থেকে দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে এমজিপিএস এর প্ল্যানটা সেকেন্ড ওয়েভের আগে থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে ভাবনা চিন্তা করা হয়েছিল এবং তৈরি করতে সময় লেগেছে, 1-8 দিনে হয়নি, এটা তৈরি হতে সময় লাগে, ভালো সময় লাগে আর কি, 4-5 মাস সময় লাগে আর কি পুরো প্ল্যানটা এস্টাবলিশ করতে এবং ওই পাইপ লাইনগুলো ওয়ার্ডে 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 বসাতে। ইট টেক্স টাইম, রাতারাতি করা যায় না। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট এটা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেকেন্ড ওয়েভের ভয়াবহতাটা ওয়াজ মাচ আনপ্রেসিডেন্টেড। ইট ওয়াজ মাচ আনপ্রেসিডেন্টেড। যতক্ষণ না প্রথম ভ্যাকসিনটা বেরোলো ততক্ষণ অবধি ইট ওয়াজ ভেরি মাচ আনপ্রেসিডেন্টেড। আর কি কেউ ভাবেনি যে এটা এত ভয়াবহভাবে চলে আসবে, এভাবে রিটালিয়েট করবে, সেটা কিন্তু ভাবা যায়নি আর কি। তো সেটা অনেকটা মানে হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটরদের এক্সপেকটেশনকে মানে বা অ্যান্টিসিপেশনকে অনেকটা করে গেছে, এক্সিড করে গিয়েছিল, এটা একটা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা এই যে এমজিপিএস প্ল্যান্ট বলছি বা এলএমও প্ল্যান্ট বলছি, চতুর্দিকে এলএমও প্ল্যান্ট বসানো হয়েছে। আজকে এলএমও প্ল্যান্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এলএমও প্ল্যান্টের যদি ফুল ফর্মটা বলেন, লিকুইড মেডিকেল অক্সিজেন। লিকুইড মেডিকেল অক্সিজেন। ওকে, কি করে, একটা বড় বড় প্ল্যান্ট আছে আর কি, ঠিক আছে, মানে অক্সিজেন প্ল্যান্ট, সেইখানে এসে লিকুইড অক্সিজেন ঢেলে দেওয়া হয় সেখানটাতে। এবার সেখান থেকে অক্সিজেন জেনারেট করে সেটা আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই করি আর কি। মানে প্রচুর হসপিটালে তখন এলএমও প্ল্যান্ট বসে যায় আস্তে আস্তে। তো এই এলএমও প্ল্যান্ট যাদের বসে, তাদের আর গাড়ি করে করে অক্সিজেন আনতে হতো না, তার এলএমও প্ল্যান্ট মাসে একবারে এলএমও ভরে দিয়ে চলে গেল, সেই এলএমও প্ল্যান্ট থেকেই অক্সিজেন ওয়ার্ডে চলে গেল। এইগুলো কিন্তু এই এলএমও প্ল্যান্ট, পিএসএ প্ল্যান্ট, এই যে প্ল্যান্টসগুলো যেগুলো তৈরি হয়েছিল সেই সময়তে, তো সেইগুলো কিন্তু আজকে সেগুলো সুফল আমরা পাচ্ছি, কারণ সেই জিনিসগুলো থেকেই অক্সিজেন আসছে। এখন অক্সিজেনের অভাব ব্যাপারটা একটা খুব অলিক, এখন ভাবাই যায় না আর কি, কেউ হেসে ফেলবে আর কি যে না অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এখন অক্সিজেনের কোনো ক্রাইসিসই নেই। কোভিডও হচ্ছে না, না কোভিডের জন্য না, মানে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন বা ভেন্টিলেটরের পেশেন্ট কিন্তু কম থাকে না, থাকে, কিন্তু এখন অক্সিজেন ক্রাইসিসের ব্যাপারটা আর আসে না। এই অক্সিজেন ক্রাইসিসের গল্পটা যে এক একটা সিলিন্ডারে করে করে অক্সিজেন আসে, হ্যাঁ, এই গল্পগুলো কিন্তু আস্তে আস্তে গল্পকথার দিকে চলে যাচ্ছে। গল্প বলে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। একটা ধরুন একটা ছেলে তার বাবা মার সাথে থাকে, বৃদ্ধ বাবা মার সাথে, দেখা গেল যে তার মা পড়ে গিয়ে মায়ের মাথা ফেটে গেল। মাথা ফেটে যাওয়ার পরে সে বাবা মাকে নিয়ে সে হাসপাতালে ইমার্জেন্সিতে এলো। তো অনেক সময় দেখা যায় যে ডাক্তারবাবুরা বলে যে এটা একটা পুলিশ কেস হবে। হ্যাঁ, তো এই রকম পরিস্থিতিতে সেই লোকটা তো এমনিতেই তার মানসিক সে একটু ইয়েতেই আছে। বুঝলাম তোমার কোয়েশ্চেনটা। পুলিশকে যেটাকে বলছো, যেটা আমাদের টার্মে বলে এমএলসি, মেডিকো লিগাল কেস। ওকে, মেডিকো লিগাল কেস কে ডিসাইড করবে? দ্য এমার্জেন্সি মেডিকেল অফিসার হু ইজ দেয়ার। হ্যাঁ, তার যথেষ্ট পরিমাণের এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টাইজ আছে,
তিনি ডিসাইড করবেন ওয়েদার দিস ইজ এ মেডিকেল লিগাল কেস অর নট। একটা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, যেটা আমাদের আজকালকার দিনে সল্টলেকের দিকে দেখলেই পাওয়া যায়, প্রচুর কমন, খুব কমন, ছেলে মেয়ে বিদেশে সেটেলড বয়স্ক মানুষ আছেন ইয়েতে সল্টলেক, এনিওয়ে যেখানেই হোক আছেন। তো সেখানে যেটা হয়, খুব এজেড লেডি, ফ্রেইল লেডি, বাথরুম যেতে গিয়ে পড়ে গেলেন, নেক ফিউমার ফ্র্যাকচার নিয়ে আসলেন আর কি। আসা মাত্র এইখানে তো কোথাও কোনো গল্প নেই আর কি, প্রশ্নই ওঠে না ও যেটা প্রশ্নটা করলো। তো সেই ক্ষেত্রে তোমার দ্য মেডিকেল অফিসার ইজ দেয়ার, ERMO, হি ইজ দ্য ফিটেস্ট পারসন টু ডিসাইড, ঠিক আছে, যে ওটা। দেখো এই সব কিছুর পেছনেও তো একটা করে মুদ্রার এপিট আর ওপিট আছে। তো এটার মধ্যে ফাউল প্লেয়ারের গল্পও থাকতে পারতো, ঠিক আছে। এবং এই ফাউল প্লে ডিটেক্ট না করে তাকে ক্লিন চিট দিয়ে দেওয়ার ফলে সেই ডাক্তারবাবুকে পরে হ্যারাস্ট হতে হয়েছে, এরকম ঘটনাও কম নয়, সেরকম ঘটনাও আছে। সুতরাং ইট ইজ হিজ, মানে একজন ERMO নর্মালি একদম পাস করে বেরিয়ে আসা ছেলেকে ERMO করে দেওয়া হয় না, সিনিয়র ERMO করা হয় না। নর্মালি সেই পোস্টে তিনি দীর্ঘকাল আছেন, তার অভিজ্ঞ চোখ, তার অভিজ্ঞতা তাকে খানেই ডিটেক্ট, মানে তিনি ওখান থেকেই বুঝে যাবেন যে একটা বয়স্ক মানুষ নেক ফিউমার ফ্র্যাকচার কী হবে, বাথরুমে যেতে গিয়ে পড়েছে, ও তাকে নিয়েই আসছে কে, তার হাজব্যান্ড আর কি, মানে সে নিজেই হাঁটতে পারে না। সেখানে আর অন্য কিছু ফাউল প্লের গল্পটা আসছে কোথাও, এখানে একটা ফাউল প্লে এটা করে দেওয়া মানে এই বয়স্ক মানুষটির দুই বয়স্ক মানুষেরই হ্যারাসমেন্ট। এমার্জেন্সি পেশেন্ট, মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট সামনে ঘটলো, তখন একটা মানুষ ঘাবড়ে যায় ওই মানুষটাকে বাঁচাতে, যে হসপিটালে গিয়ে তাকে অনেক জবাব দিয়ে করতে হবে, পুলিশ কেস হবে, তারপর আমাকে জিজ্ঞেস করবে তুমি কোথা থেকে পেলে, এই ওভারঅল প্রসিডিওরটা কি? এটার মধ্যে না কিছুটা ভুল বোঝাবুঝির গল্পও আছে আর কি। এরকম ব্যাপারটা নয় যে আমি একটা মানুষকে বাঁচাতে নিয়ে এলাম আর আমি ফেঁসে গেলাম। এটা সিনেমাতে দেখায়, সিরিয়ালে দেখায়, এবং মানুষ এটা ভাবে আর কি। কিন্তু রাস্তায় একটা মানুষ পড়েছিল, আমি তো পথচারী, আমি যেতে যেতে দেখে আমি তুলে নিয়ে এসে তার প্রাণ বাঁচানোর যদি চেষ্টা করি, হ্যাঁ ডেফিনেটলি কে এনেছে তার নামটা তো লিখতেই হবে। MLC যে পুলিশ যেটাকে বলে ওই ফর্ম, MLC ফর্ম যেটা ফিল আপ করতে হয়, সেখানে ব্রড বাই নামটা দিতেই হয়। হ্যাঁ, তো সেখানে তো ব্রড বাইতে নাম আসবেই, কিছু করার নেই। কিন্তু বহু মানুষ আছেন যারা এইগুলো তখন আর করেন না। হ্যাঁ, দু রকমের মানুষ আছে। একদল লোক আছে যারা পেছন থেকে ভিডিও করতে শুরু করে আর কি, শুরু করে বাঁচাবে সেটাকে না? না বাঁচানোর জন্য প্রশ্নই, তার মাথাতেও আসে না এটা বাঁচাবো। তার মাথায় আছে যে ওই ভিডিওটা করে কতক্ষণ আমি কতগুলো ভিউজ আসবে আর কি। হ্যাঁ, মানে অবাক লাগে আর কি, মানে এরা মানুষ কিনা আমার বলতে লজ্জা লাগে। কিন্তু মানুষ থাকেন, তা নাহলে পেশেন্ট মানুষ, যিনি আহত মানুষটি আমাদের কাছে এসে পৌঁছায় কী করে? কারোর জন্যই তো এসে পৌঁছায়। কেউ না কেউ থাকেন যিনি এগুলোর পরোয়া করেন না। তিনি পরোয়া করেন না বলেই আজকে সমাজটা আছে আর কি। সুস্থ স্বাভাবিক মানুষের আছে, অসুস্থ মানুষ যেমন আছে তেমনি সুস্থ স্বাভাবিক মানুষও আছে। ওই ভিডিও করার লোকও যেমন আছে তেমনি ওখান থেকে তুলে আনার লোকও আছে। কিন্তু আমি বলছি অ্যাজ সাচ খুব বিশাল একটা হ্যারাসমেন্টের প্রশ্ন ওঠে না। হ্যাঁ, মানে আমি তো বুঝতেই পারছি যে এই লোকটা ওকে মেরে রাস্তায় পড়েছিল বলে তুলে আনছি, এরকম ব্যাপারটা তো নয়, কারণ বোথ আর নট রিলেটেড। কিন্তু তার নামটা তো থাকে না। হ্যাঁ, এটা অবশ্যই স্যার। এবার আমি বলছি একজন সাধারণ মানুষ হিসাবে, বা আমাদের এই শোটা যারা দেখছেন বা শুনছেন তাদের জন্য আপনি একটু সহজে বুঝিয়ে বলে দিন যে একজন পেশেন্টকে যদি আমি রাস্তায় পাই ওরকম, তো আমার কি কি করণীয় স্টেপ বাই স্টেপ? না, আমার একটা কথাই মনে হয় যে আমি একজন মানুষ আরেকটা মানুষকে বাঁচানো আমার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে তার পুরো রেসপন্সিবিলিটি আমার, মানে আমার তো নেওয়া উচিত আর কি, আমি যেটা মনে করি। তো এটা তার জন্য যদি কিছু রেসপন্সিবিলিটিস বিয়ার করতে হয়, সেটুকুর জন্য যদি একটা মানুষের প্রাণ বাঁচে, সেটা তো নাথিং লাইক দ্যাট। প্রথমে ধরে নিন হসপিটালে নিয়ে আসা হলো, তারপর সে কি করবে, কার সাথে কথা বলবে? না, এমার্জেন্সি মেডিকেল অফিসার থাকবেন সেখানে, তিনি এটা করবেন, করে তিনি একটা মেডিকেল লিগাল করবেন। পেশেন্টটা যদি কনসিয়াস থাকে তাহলে তার থেকে তার বাড়ির লোকের নাম্বার, নাথিং লাইক দ্যাট।
পেশেন্ট যদি আনকনসিয়াস হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা লোকাল পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করব এবং করা হয়, এবং পুলিশ স্টেশনে তার যে অফিসার অন ডিউটি তিনি আসেন, সেখান থেকে তারা চেষ্টা করেন আর কি তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ। যদি কন্ট্যাক্ট করা না যায় সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট শুরু হয় না নাকি? না, ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে সেই শুরু? মুহূর্তে ট্রিটমেন্ট শুড স্টার্ট দ্য মোমেন্ট দ্য পেশেন্ট আর এই জায়গাটায় একটা সাধারণ মানুষের কনফিউশন আছে, যদি না পুলিশ আসে বোধহয় ট্রিটমেন্ট শুরু হবে না, আমাকে আটকে রাখতে হবে। একটা পেশেন্ট ইজ এ পেশেন্ট। একটা মানুষ আহত, রক্তক্ষরণ হচ্ছে, তার যে প্রাথমিক চিকিৎসা, ঠিক। সেই চিকিৎসা দেওয়াটা যে কোনো হাসপাতালে, ওয়েদার দ্যাট পারসন ইজ এখন মানে এটা তো সুপ্রিম কোর্টের রুলিংও আছে যে সে যদি কোনো প্রাইভেট হসপিটালেও যায় সে পয়সা দেবে কি দেবে না, মানে নাথিং টু থিঙ্ক অ্যাবাউট ইট, তার ইমার্জেন্সি এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট শুড বি অ্যাডমিনিস্টার্ড। যদি না দেওয়া হয় তাহলে সেটা একটা নেগলিজেন্সে পড়ে, এবং মেডিকেল লিগেল হতে পারে। হ্যাঁ সেটা মেডিকেল লিগেলে যেতে পারে। কিন্তু একদম কাছের যে নার্স হাসপাতাল আছে সেই হাসপাতালে তাকে তার যে ইমিডিয়েট লাইফ সেভিং মেজার্স, হ্যাঁ আমার সেই ক্ষমতা নেই, সে দিতে পারলাম না, সেটা আলাদা কথা, কিন্তু যেটা পসিবল সেটা তো আমাকে করতেই হবে। আবার অনেক সময় কিছু আইনত কেসও হয়, কেউ একটা গুলি খেয়ে গেছে রাস্তায়, বা কেউ একটা ছুরি খেয়ে গেছে, মানে এবার আমি বুঝতে পারছি না সে ভিকটিম নাকি গ্যাং ওয়ারে সেও একজন কালপ্রিট ছিল। হতেই পারে, যে গ্যাংওয়ারে হয়েছে সেও তো মানুষের। হ্যাঁ, কিন্তু সেই রকম কেসেসের ক্ষেত্রে কি ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু হয় নাকি ইমিডিয়েট আপনারা অপেক্ষা করেন? শুরু হয় না, পুলিশ ধরুন কেউ বুলেট খেয়ে গেছে, পুলিশ আসা অবধি তো সে তো আর সে মানে বাঁচবে না। ততক্ষণে তো পেশেন্টকে আমি স্যালভেজ করতে পারবো না। আই শুড স্টার্ট দ্য ট্রিটমেন্ট, ঠিক। আই শুড স্টার্ট বাট ক্রাইম সিন মানে ও তো আর ক্রাইম সিনে গিয়ে আমি ট্রিট করছি না, আমি ক্রাইম সিন ডিস্টার্ব করছি না। আপনার কাছে পেশেন্ট, আমার কাছে পেশেন্ট আসছে, সুতরাং ক্রাইম সিন আমি ডিস্টার্ব করছি না, ঠিক আছে? বা যে জিনিসগুলো, ব্যাপারটা কি মানে ল এনফোর্সিং এজেন্সি কি চাইছে যে তার যে আমি কোনোভাবে তার এভিডেন্স ট্যাম্পার করছি কিনা, হুম, আমি এভিডেন্সকে ট্যাম্পার করছি কিনা, দ্যাট ইজ ভাইটাল আর কি। হ্যাঁ, ওদের আমি যদি এভিডেন্স ট্যাম্পার না করে তার পেশেন্টকে যদি তার ফুল ম্যানেজমেন্ট দিই, সেখানে তো ডেফিনেটলি মানে যদি দিই না আমাকে দিতে হবে, আমি বাধ্য সেটা দিতে, সেটুকু আমার করতেই হবে। তাকে ইমিডিয়েটলি অক্সিজেন দেওয়া, তার ফ্লুইড চালানো, যা যা ইঞ্জেকশন লাগবে, তার ব্লাড রিকুইশন করা, ইমিডিয়েট যেগুলো করা সেগুলো তো আমার করতেই হবে। আর কোনো মন্ত্রী এসে যদি বলে যে আমাকে পুলিশে যাচ্ছে এটা ভর্তি নিয়ে না, তখন কি করেন? নো কমেন্টস। এই টপিক ঢুকছি না, এটা একদমই মজা। এই পার্ট কেটে দাও, কেটে দাও বা রেখে দাও, যাই হোক, এবার এটা নিয়ে আমরা কোনো আলোচনা করছি না। আচ্ছা এইখানে একটা জিনিস জিজ্ঞেস করি, ডাক্তার পেশেন্টের রিলেশনশিপ এখন কেমন? এটা বলে না আমি একটা পুরো 50 মিনিট বলতে পারি। হ্যাঁ, খুব সত্যি কথা বলছি, যে মানুষটা আমার ছোটবেলায় চিকিৎসা করতেন তার বাড়ির সামনে দিয়ে গেলেও আমি একটা প্রণাম করতাম, লিটারালি বলছি, কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে দেখতে পেলেই আমার মনে হতো যে আজ দিনটা মানে আই এম সো ব্লেসড যে আজকে আমি দেখতে পেয়েছি, লিটারালি বলছি। আমি যখন মানে প্র্যাকটিস করতাম মানে এই পোস্টে আসার আগে, তখনও ডাক্তারবাবু আপনি ভগবান বলে বহুবার শুনেছি। কিন্তু তারপরে আমাদের চোখে দেখা যে ডাক্তারি প্রফেশনের মধ্যে কর্পোরেট ওয়ার্ল্ড ঢুকে যাওয়া এবং আস্তে আস্তে পুরো ব্যাপারটা বাণিজ্যায়ন, এই গল্পটা আমাদের চোখের সামনে দেখা, চোখের সামনে আমরা এগুলো ঘটতে দেখেছি। হঠাৎ করে পেশেন্ট কনজিউমার হয়ে যাওয়াও চোখের সামনে দেখেছি। কনজিউমার অ্যাক্ট ডাক্তারিতে এনাক্টেড হলো, সেটাও চোখের সামনে দেখেছি, মানে ছিল, কিন্তু সেইখান থেকে যে কেস হতে পারে সেটাও আমাদের দেখা। এইটার পেছনে না মানে কোনো তালি কখনো এক হাতে বাজে না, দু হাতে তালি বাজে আর কি। হ্যাঁ, ওইটা অনেকটাই যেমন বাণিজ্যিকীকরণ হয়ে গেল চিকিৎসা, হয়তো এটা খুব ওভার সিম্পলিফাইড কথা, কারণ খুব কম সময় এতগুলো ব্যাপার বোঝানো যায় না। কিন্তু আমি সুপারিনটেন্ডেন্ট হয়ে বা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে দুটো জিনিস ভাবার সবসময় চেষ্টা করি, যে লোকটা চেঁচাচ্ছে বা যে লোকটা ভাঙচুর করবার মেন্টালিটি নিয়ে এসছে, সেই লোকটার জায়গায় নিজেকে বসাতে হবে। তার খুব কাছের মানুষ, সে পেশেন্টে নিয়ে এসছে, কোনো কারণে হয়তো তাকে অ্যাটেনশন দিতে সময় লেগেছে, চোখের সামনে সেই মানুষটা এক্সপায়ার করেছে, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে।
হয়তো হলো এরকম ঘটনা, সেই লোকটা তখন হয়তো মাথা ঠিক থাকবে না, আর এমন একটা ড্যামেজ যেটা সে সেটা কোনোভাবে কোনোদিন রিপ্লেস রিপ্লেস করতে পারবে না, এটা এমন একটা হতে পারে। এক এটাও যেমন ঘটনা, সিমিলারলি এরকম ঘটনাও আছে যে পেশেন্টটা আসলে তাকে বলা হলো যে এই পেশেন্টের কোনোভাবে কিছু করার নেই, একদম লাস্ট স্টেজ, ঠিক আছে, তার সঙ্গে দু একটা বন্ধু বান্ধব এসেছিল, তারা হঠাৎ করে, আজকাল তো মোবাইলের যুগ, এই চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, হঠাৎ করে আমরা আমার 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 প্রচুর অভিজ্ঞতা, আমি অনেকক্ষণ বলতে পারি এটা নিয়ে, মানে অনেক ঘটনা বলতে পারি আর কি এগুলো নিয়ে। চলে আয় চলে আয় বলতে বলতে কিছু লোক চলে এলো, এক ম্যাটাডোর করে লোক চলে এলো, মার্সার আগে বলে মারতে শুরু করে দিল ডাক্তার, ঠিক এই ভাষাতেই বলে আর কি। দিয়ে এর থেকে অনেক খারাপ, কাল কি তাম্রলিপ্ত মেডিকেল কলেজে বাঁশ দিয়ে মারার ভিডিও আমি আস্তে আস্তে কেউ একজন পাঠিয়েছে, আমি দেখতে পেলাম আর কি। তো পেছনের গল্পটাও জানি কেন হয়েছে সেটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একদম মানে প্রায় লাস্ট স্টেজ, মানে হয়েছে প্রায় ব্রড ডেড, সেই কেসকে বাঁচানো যায়নি, এবং যাদেরকে অ্যাটাক করেছে তারা সে সময় ডিউটি দিয়েছিল না, চল গিয়ে একটু হাতের সুখ করে আসি, এই ব্যাপারটাও কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে, তারা একটু হাতের সুখ করতে হলো। এবং আরেকটা ব্যাপার আছে, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, বেশ কিছু লোক করে হচ্ছে যে মিডিয়াতে একটু ফুটেজ খাবে বলে, বেশ কিছু লোক এটা ছবি টবি তুলে খুব গরম গরম কথা ফেসবুকে লিখে দেয়, খুব গরম গরম কথা হোয়াটসঅ্যাপে লিখে, ওই 50টা 60টা 100টা ভিউজ পায়, খুব সুন্দর, সেদিনটা ভালো চলে, তারপর দিনটা ভালো চলে, তারপর দিন সবাই বলে যায়। এই গল্পটাও আছে, কিন্তু এর যে কার ওপরে যে আক্রমণটা হলো, এবং একটা নিরীহ মানুষ, সে এসেছিল সিম্পল ডিউটি করতে, একজন রাইটার্স বিল্ডিংয়ে, তৎকালীন রাইটার্স বিল্ডিং, আজকে এর মানে কোনো একটা সরকারি অফিসের ক্লার্ক বা বড়বাবু, তিনিও যেমন ডিউটি করতে যাচ্ছেন সকাল 10টায় 5টায় ফিরছেন, সেরকমভাবে আমার ডাক্তারবাবু কিন্তু এখানে এমার্জেন্সি ডিউটি করতে এসেছিলেন, এটাও তার কাছে একটা ডিউটির মধ্যে পড়েছিল, হি ডিডন্ট এক্সপেক্ট টু বি হেকল্ড লাইক দ্যাট, এটাও ঘটনা। তো সবটাই আছে। এমন হতে পারে যে আমার ডাক্তারবাবু এই পেশেন্টটাকে দেখছিলেন, ততক্ষণে এই পেশেন্টটা আমার পেশেন্ট, সবার কাছে তার পেশেন্টই খুব প্রিয়, যেটা একেবারে নিরপরাধ মানুষ এই পুরো সিনারিওর মধ্যে নেই, ঠিক আছে। এবং যারা আমরা বহু ঘটনা দেখেছি, যারা এই ঘটনাগুলো ঘটায় তারা কিন্তু পেশেন্টের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়, কারণ পেশেন্টের বাড়ির মানুষের তখন এইরকম একটা এত ভায়োলেন্ট অ্যাবিউসিভ হওয়ার মধ্যে মেন্টাল কন্ডিশন থাকে না। এটা কিন্তু আমি দেখেছি, আজ মানে আমার প্রায় 14 বছর হয়ে গেল এইভাবে কাজ করার, আমি দেখেছি বহু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এরা কখনোই এতে থাকে না। এবং মজা হচ্ছে, এদেরকে যখনই বলা হয় যে এখান থেকে 5 জনকে ব্লাড দিতে হবে, পেশেন্টের ব্লাড লাগবে, সঙ্গে সঙ্গে ভিড়টা কিরকম নিখুঁতভাবে পাতলা হয়ে যায়। হাসপাতালে 2 জন স্টাফ এগিয়ে আসে ব্লাড দেবো বলে, অন রেকর্ড বলছি, ডাক্তারও এগিয়ে আসলো যে আমি এই পেশেন্টের জন্য একটা ব্লাড দেবো, এরকম ঘটনাও দেখেছি আমি। কিন্তু এই যারা এলো অত্যন্ত একটা বড় নিয়ে, তারা কেউ আর ব্লাড দেওয়ার নাম শুনলে বা অমুক ইঞ্জেকশনগুলো কিনে আনতে হবে বললেই সঙ্গে সঙ্গে তারা আস্তে 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 জায়গাটা পাতলা করে দেয়। কিংবা বাড়ির লোক যদি একটু রুখে দাঁড়িয়ে বলে যে না আমি দেখেছি ডাক্তারবাবু যথেষ্ট করেছেন, তখন আস্তে 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 ওটা কোথায় নিয়ে এলি এরকম বলতে বলতে চলে যায়। হসপিটাল থেকে রুগী পালিয়ে যায়, হ্যাঁ পালায়, সত্যি পালায়। কি করেন তখন ধরতে গিয়ে? রুগী তো পালায়, এবং প্রশ্ন হচ্ছে যে আগে খুব ছিল ঘটনাটা, তো আমরা প্রচুর সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার পরে, এবং প্রত্যেকটা পেশেন্টকে বাধ্যতামূলকভাবে ড্রেস পরে থাকতেই হবে, এটা করার পরে এই সংখ্যা এটা কমেছে, ভীষণ রকমের কমেছে। কিন্তু 2 রকমের রুগী খুব ভালো, একটা হচ্ছে অ্যালকোহলিক, হ্যাঁ, কিংবা কোনো নেশা, অন্য কিছু আর ড্রাই নেশা যদি থাকে, তো তাকে রাখা খুব কঠিন, সে পালানোর জন্য করবেই, বা জানলা দিয়ে উকি চুকি মারা এবং লাফানোর চেষ্টা করে, এটাও খুব টাফ। ডাব নিষিদ্ধ করেননি কখনো? হ্যাঁ, ডাব নিষিদ্ধ, ডাব একেবারে নিষিদ্ধ। ডাব কিন্তু একদম হসপিটালে একদম নিয়ে যাবেন না, ঢুকতে দেবেন আপনাদের কেউ, ডাব নিষিদ্ধ একদম। বোতল নিয়ে যান, ডাব নিয়ে যাবেন। বলছি এরকম কোনো পেশেন্ট আছে যারা বলে যে না ডাক্তারবাবু আমি বাড়ি যেতে চাই না, আমি হাসপাতালেই থাকতে চাই, আমাকে ডিসচার্জ করবেন না? এইটা ভীষণ রকমের হয়, যারা বাড়িতে একেবারেই কোন রকম কোনো ভীষণ রকমের তারা নেগলেক্টেড, তারা কিছুতেই বাড়ি যেতে চায় না।
এখানে কিছু না হলেও মানুষকে জিজ্ঞেস করে কেমন আছো, আজকে ওষুধটা খেয়েছো কি না, খাবারটা খেয়েছো কি না, চলো বাথরুমে যাবে ধরে নিয়ে যাচ্ছি, এই ঘটনাটা যেটা এখানে ঘটে, এই মানুষদের আমরা দেখেছি কিছুতেই তারা বাড়ি যেতে চায় না। এবং বেশ কিছু এদের সংখ্যা যথেষ্ট পরিমাণের হয়ে যায় একটা সময়তে, যখন বাধ্য হয়ে আমাদেরকে বলতে হয় যে না, কারণ আমাদের তো রেফারেল হসপিটাল, এখানে বেডের ক্রাইসিস সবসময় থাকে আর কি। মানে এই কারণে একজনকে আমি আটকে রাখলাম এবং মানে তাকে বেড প্রোভাইড করলাম, অথচ একটা এমার্জেন্সি পেশেন্ট আমার ঢুকতে পারবে না, আই ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট। তখন আমাদের কম্পারেটিভলি কম বেড মানে অকুপায়েড এমন হসপিটালে তখন তাকে তার পারমিশন নিয়ে এবং আমাদের এখান থেকে গাড়ি করে তাকে এমন জায়গায় ভর্তি করে দেওয়া হয় আর কি। তো এরকম ঘটনা আছে, এরকম ঘটনা ঘটে না তা নয়। এবং ডেফিনেটলি খাওয়া দাওয়ার জন্য পেরিফেরাল হসপিটালসগুলো আসে তারা মানে থেকে যায় আর কি। হ্যাঁ, একটা কাট ইঞ্জুরি সে শুকিয়ে গেছে, হয়ে গেছে, যেতে চাইছে না। কিন্তু বয়স্ক মানুষ যাদের বাড়িতে দেখাশোনা করার সত্যিই কেউ নেই বা কেউ দেখাশোনা করে না, তারা কিন্তু লিটারেলি যেতে চান না, এরকম ঘটনাও আছে। আচ্ছা, হাসপাতালে এরকম যে বললো যে না বেড নেই, তো পেশেন্ট বললো যে আমি নিজেই বেড নিয়ে আসছি, সাথে করে নিয়ে এসছি, আমি এখানে থাকবো, আপনারা বলেছেন বেড নেই, আমি দেখুন নিয়ে এসছি। এরকম হয়েছে? এরকম ঘটনা ঘটেছে যে দিতেই হবে, তখন এরকম ট্রলিগুলোকে বেডের আকারে নিয়ে গিয়ে সে বলে হ্যাঁ আমি এতেই রাজি আছি। এই ট্রলিতে বেশিকাল শুয়ে থাকা যায় না কিন্তু, তো এগুলো তো পেশেন্ট ক্যারিং ট্রলি। সে বললো না না স্যার আমি এটাতেই শুয়ে থাকবো, 24 ঘন্টা অবধি শুয়ে আছি। তো তারপরে বেড ফাঁকা হলো, তখন সে গেল। এইগুলোতেও অনেক সময় আর কি পেশেন্ট থেকে যায়, যখন খুব ক্রাইসিস পিরিয়ড তখন কিন্তু এরকম সময় এরকমভাবেও পেশেন্ট থেকে গেছে, কিছু করার নেই। এই সরকারি হসপিটালগুলোর ফিউচারে আর কোন কোন ফেসিলিটি গভর্নমেন্টের তরফ থেকে আনা উচিত বলে আপনার মনে হয়, যে এইগুলোর অভাবে অনেক পেশেন্ট মিসম্যানেজড হয়? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা আরও যেটা করতে পারি এবং যেটা আমরা করছি, আরও বেশি মেডিকেল কলেজেস তৈরি করছি, সেখানে বেডস দিচ্ছি এবং সেই হসপিটালগুলোতে যারা এমডি পাস করে বেরোচ্ছেন তারা সেখানে গেলে আর কিছুকাল পরে আমরা এই যে কলকাতার হাসপাতালগুলোতে পাগলের মতন ভিড়টা দেখতে পাই, মেবি সেটাকে আমরা টাইড ওভার করতে পারবো। কারণ সেখানে দেখা যাবে আর কি যে এখন তো 36টা মেডিকেল কলেজ বললাম, তার মধ্যে 24টা গভর্নমেন্টের, 3টে কেন্দ্রীয় সরকারের, 9টা প্রাইভেট, এই মুহূর্তের কথা বলছি, আরও পাইপলাইনে অনেকগুলো আছে। তো সেইগুলোতে দেয়ার মেডিকেল কলেজেস, তাদের যথেষ্ট পরিমাণের ব্যাড আছে আর কি, ঠিক আছে। তো সেগুলোতে যারা এই প্রোভাইড আরও করা যাবে, আস্তে আস্তে সুপার স্পেশালিটি সার্ভিসেস যাদেরকে বলি আমরা, সেগুলো যদি করতে পারি, আমরা আরও যদি ট্রমা কেয়ার সেন্টার্স করতে পারি, তাহলে কলকাতার দিকে যে রাশ, কলকাতার দিকে যে চলে আসার প্রবণতা, সেটা অনেকটাই কমানো যাবে আর কি। সেগুলো তো ঠিকই, কারণ শুধু কৃষ্ণনগর থেকে, সুন্দরবন থেকে তারা সব চলে আসছে এখানে, তাদের থাকার জায়গা থাকে না। এবং গভর্নমেন্ট হসপিটালগুলোতে বাইরে দেখা যায় যে একটা গামছা বিছিয়ে শুয়ে আছে বাড়ির লোক, তাই না? এগুলো আমরা দেখতে পাই, এগুলো আছে। কিন্তু আস্তে 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 আমরা চেষ্টা করছি যে পেরিফেরাল হসপিটালসগুলোতে আরও বেশি পরিমাণের বেডস বাড়ানো এবং সেখানে চিকিৎসা সুবিধা দেওয়া, এবং ডাক্তারের সংখ্যা আস্তে আস্তে যেভাবে বাড়ছে এবং সেখানে স্পেশালিস্টের সংখ্যা দিয়েও আমরা যদি এই স্পেশালিটি সার্ভিস, সুপার স্পেশালিটি সার্ভিসগুলো সেখানে চালু করতে পারি, তাহলে আস্তে 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 আমাদের এখানে যে এটা ইনফ্লাক্স বা এই যে প্রচণ্ড রকমের যে রুগীদের এখানে আসা, এটা অনেকটা হয়তো কমবে। আর এই দালাল চক্র আটকানোর জন্য গভর্নমেন্টের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি একটা জিনিস খুব পরিষ্কার বিশ্বাস করি, সেটা হচ্ছে, আবার বলছি, তালি কখনো এক হাতে বাজে না। দালাল চক্র কিছু লোক এখান থেকে, যেখানে ডিমান্ড প্রচণ্ড বেশি, সাপ্লাই কম্পারেটিভলি কম, সেখানে লোকে শর্টকাটে দে উইল রিসর্ট টু ইট। এটা একদম মানে এটা মানুষের মানে সাধারণ এর মধ্যে পড়ে আর কি। তো সেক্ষেত্রেতে যদি আমি এটাতে ইল্ড না করি, এই দালাল চক্র কিন্তু কখনোই দাঁড়াতে পারবে না। প্রিয় মানুষ যখন অসুস্থ হয় তখন একটা মানুষ যে কোনো এক্সট্রিমে যেতে রাজি থাকে, ঠিক। মানে যদি বাড়িও কেউ লিখিয়ে নিতে চায়, সে হয়তো লিখে দেবে, ঠিক, সব কিছু দিতে রাজি হয়ে যায়। সেখানে একটা দালালের বেশি টাকার কি? তো একটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকম ঘটনাও প্রচুর, যে দালালকে টাকা দিল কিন্তু আলটিমেটলি কিছু লেভেলা হলো না।
মানে আমরা যখন ছোটোবেলায় টিচিং হসপিটালসগুলো বহু বছর কাজ করে এসেছি, সেখানে ভর্তি করার জন্য দালাল চক্র আমরা জানতাম, ও আসবে আমার গ্রামের আত্মীয়, প্রথম বুঝিনি, 2 জন 4 জন 6 জন, আমরা আচ্ছা ঠিক আছে ওর চলো ভর্তি করে দিচ্ছি, আর তোমার নিজের লোক আছে চলো ঠিক আছে, একটা তো। তারপর কিছুদিন পরেই বোঝা গেল যে না এই লোকটা হবে হ্যাবিচুয়াল অফেন্ডার, ধরা পড়ে যায় তখন। তো তখন এদেরকে তখন আর সেইভাবে পাত্তা করা হয় না। কোনো ডাক্তারবাবুই কিন্তু এই ব্যাপারগুলোকে মানে ইন্ডালজ করতে চান না, মানে পছন্দ করেন না। কখনো কখনো ধরে চলে এলো, এবং এই ক্ষেত্রে এটা। আর বহু ক্ষেত্রে যারা গ্রাম থেকে আসছে তারা হয়তো এই পুরো ব্যাপারটা জানে না, সিস্টেমটা জানে না, তারা একদম পরিষ্কার ঠকছে। হ্যাঁ, টাকা দিল, সেখানে বসে রইল সারাদিন বসে রইল, বসে নিয়ে তারপরে শেষ। এই চক্রটাকে করতে গেলে খুব স্ট্রং মানুষের নিজের, যে আমরা দেব না, এবং কাম হোয়াট মে বি। আমি কিন্তু একটা কথা বলছি, সুপারিনটেন্ডেন্টের ঘরে সেখানে না হলেও তার পাশে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আরও অনেক স্টাফ আছেন, তারা কিন্তু এটার জন্য তারা এই কমপ্লেন্টসগুলো শুনেন। মানুষ কিন্তু সেখান অবধি পৌঁছয় না, তারা যায় না। তো এই কমপ্লেন করতে গেলে কিভাবে সরকারি হসপিটালে, মানে এটা যেহেতু অ্যাওয়্যার নয় মানুষ, এবং বিশেষ করে গ্রামের মানুষ আপনি বললেন, হ্যাঁ, তারা সরাসরি চলে যাবে, তারা সরাসরি গিয়ে কার সাথে কথা বলবে? আজকাল হ্যাঁ, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার একটা পোস্ট আছে, ওয়ার্ড মাস্টার একটা পোস্ট আছে। ওয়ার্ড মাস্টারের জায়গায় কেউ না কেউ সবসময় থাকে, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সাহেবরা থাকেন, সেখান থেকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট থাকেন, তারপরে সুপারিনটেন্ডেন্ট থাকেন। সেরকম কমপ্লেন যদি হয় তাহলে সেটা সরাসরি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বা সুপারিনটেন্ডেন্টের কাছে যাওয়া যায়। কিন্তু মানুষ কি মনে করে, মানে ইজি ওয়ে আউট। আর দালাল খুব বেশি একটা লাখ টাকা চাইছে এরকম ব্যাপারটা নয়, 200 400 টাকা 500 টাকা দিলে যদি আমার কাজটা হয়ে যায়, মানুষ মনে করে চলো ঠিক আছে হয়ে গেল। তো কিছুই না, লাইনে সবার ওইখানে পেছনে ছিল, ওখান থেকে 50 জন বা 100 জনের আগে এগিয়ে গিয়ে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। তো সেখানটার জন্য 100 টাকা দেবো। আমি আপনাকে জাস্ট একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। একটা মানুষ যখন গ্রাম থেকে শহরে আসে, তখন সে সবার আগে কনফিডেন্স লুজ করে, কার সাথে কথা বলবো এবং ডাক্তারের সাথে কথা বলবো। এবং আমি কিছু ক্ষেত্রে দেখেছি এই পদগুলোতে যারা থাকে তারাও একটু ক্লাসিস্ট হয়। মানে আমি যদি একটা ভালো জামা, ব্র্যান্ডেড শার্ট, জিন্স সুন্দর পরে যাচ্ছি, তার সাথে সে একভাবে কথা বলে, আর একটা লোক লুঙ্গি পরে ঘামের গন্ধ নিয়ে গেলে তার সাথে একভাবে কথা বলে। এই যে ক্লাস ডিফারেন্সিয়েশনটা যে চলে, সেই কারণে গ্রামের মানুষ অনেক ঘাবড়ে থাকে, বা সে ওয়ার্ড আমি কার সাথে কথা বলবো সে জানেই না। এবার গেলেও, কারণ তাকে সবাই দুচ্ছাই করছে, কারণ এটা নর্মাল হিউম্যান সাইকোলজি, এবং বিশেষ করে শহুরে মানুষদের। ওই বললাম যে ধরেন কেউ শার্ট প্যান্ট পরে গেলে তার সাথে একভাবে কথা বলবে, যে লুঙ্গি পরে গেছে গায়ে ঘামের গন্ধ নিয়ে তার সাথে খারাপভাবে কথা বলবে। এটা সব জায়গায় রয়েছে, আমি শুধু হসপিটালে বলছি না। তো সেক্ষেত্রে একটা মানুষ গ্রাম থেকে বিশেষ করে যারা আসে, যারা ম্যাক্সিমাম চিটেড হয়, তাদের ইজি ওয়ে আউটটা কী হতে পারে? এরম তো কোনো জায়গা নেই যে সার্বজনীনভাবে প্রত্যেকটা মানুষকে একভাবে ট্রিট করা হবে। ঠিক, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এটা না, মানে পার্সন টু পার্সন, মানে এতে হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে আর কি। হ্যাঁ, মানে আমরা যেখানে দেখি ঘটনাগুলো, যেখানে এই বেডের খুব ক্রাইসিস আছে, আমি যেই জন্যই বলছিলাম যে এগুলোর একটা, মানে তুমি একদম এর বেসিক্সে চলে যাও যে কেন এই কজটা হলো। কারণ হচ্ছে যে এই মানুষটা এলো এই কারণে যে এই যে পরিষেবাটা সে পেতে চাইছে, সেই পরিষেবাটা তার ডোরস্টেপে নেই। এই পরিষেবাটাকে যদি আমি তার ডোরস্টেপে পৌঁছে দিই, সেই লোকটা হয়তো মেদিনীপুর মেডিকেল কলেজে অনেক বেশি কনফিডেন্ট থাকবে, সেই লোকটা SSKM-এ এসে ঘেটে গেল আর কি। কিন্তু সে যদি ওই বা বাঁকুড়া সম্মিলনীতে সেই হয়তো দ্যাট পার্সন ইজ কনফিডেন্ট, সেখানে সে গিয়ে ঢুকে গেল, তার যে কলোকিয়াল টার্মসে কথা বলে, ল্যাঙ্গুয়েজে কথা বলে সে মানে কমফোর্টেবল, সে হয়তো এখানে এসে কলকাতায় এসে সেই কমফোর্টটা সে লুজ করে গেল। তোমাকে এই মানে পরিষেবাটা যতটা সম্ভব তার ডোরস্টেপে পৌঁছে দিতে হবে। কারণ হচ্ছে যে আমার যদি 200 রুগী বাইরে অপেক্ষা করে, আমার দেওয়ার ক্ষমতা হচ্ছে 20টা বেড। তো সেক্ষেত্রতে তো আমি যত জাস্টিস করার চেষ্টা করি, 180টা মানুষ তো ডিপ্রাইভড হবেই, ঠিক কিনা?
এটা তো ঘটনা আর কি। আমি সেই হাসপাতালের এপেক্স হসপিটালের এমএস, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আমার তো সেখানে কিছু করার নেই, সেখানে কোনোভাবেই কিছু করে। এবং এই জায়গাগুলোতেই এই যে দালাল চক্র বা কিছু শর্টকাট ঢুকে যাওয়ার যে টেন্ডেন্সি, সেখানেই এগুলো ডেভেলপ করে। ওই যে সায়নের একটা প্রশ্ন ছিল, এই সব প্রশ্নগুলো কিন্তু নিজের প্রশ্ন আমার নাম করে সায়নের একটা প্রশ্ন ছিল। সায়ন না হাসপাতালগুলো দেখে আর হাসপাতালের ছাদের দিকে তাকিয়ে থাকে। দিয়ে সায়ন একবার আমাকে বলেছে যে এই হাসপাতালের ছাদগুলো পড়ে থাকে, যদি এটাকে ইনফিনিটি যদি সুইমিং পুল করে দেওয়া যায়, আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রেম করার জায়গা পায় না। নট এ ব্যাড আইডিয়া। তাহলে তো একটা জিম রাখলেও হয়। জিমটা তো খুব ভালো, আপনি যেটা বলেছেন, আমার মনে হয় প্রত্যেক হসপিটালে জিম থাকা উচিত। জিম থাকা উচিত। অন এ সিরিয়াস নোট, যেটা বলছি, এখন না মানে যে বিহেভিয়ারাল থেরাপি করি, সেগুলোতে আস্তে আস্তে আমাদের যে স্টাফ, তাদের কমফর্ট লেভেলটা বাড়ানোর চেষ্টাটাও আমরা আজকাল করছি। যেমন আমরা রেগুলারলি রুটিনলি একটু স্ট্রেস ম্যানেজমেন্টের ক্লাস মানে করাই, ঠিক আছে, মানে এত স্ট্রেস এত চাপের মধ্যেও কী করে খুব মস্তিতে থাকা যায়, খুব আনন্দে থাকা যায়, এটা একটা যেমন করাই। তেমনি কথা চলছিল যে আমরা যদি একটু ফিজিক্যাল ফিটনেসের জন্য একটা যদি একটা রাখি, জিম রাখি, তাহলে নাথিং লাইক দ্যাট, ভালো করা যায়। জিমটা খুব ভালো, আমি চাই আপনি করুন। বাকিটা তো ওটা কুশলদার ইচ্ছে, আমার নামে চলে। সায়নের প্রশ্ন আছে বলে না ওর আরেকটা প্রশ্ন ছিল, সেটা বলছে না, বলছিল যে ওই মানে আউটডোরটা যখন বিকেলে ফাঁকা হয়ে যায়, ও বলছিল তোর বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি ভাড়া দিতে পারে। না, হবে না, এই আইপিএল দেখাবে এসব বলছে। না, করা যাবে না। সিনিয়র সিটিজেনদের জন্য ওখানে বিকেলের ইভিনিং ওপিডি চালু হচ্ছে। বাহ, সুতরাং এটা খুব সুন্দর। আমরা সিনিয়র সিটিজেনদের জন্য, এবং তাদের লাইন দিতে হবে না, কিছু করতে হবে না, একদম আসবে। আমরা একটা 2 ঘন্টার জন্য একটা ওপিডি আমরা একটা চালু করছি, সেটা মানে রিসেন্টলি স্যাংশন হয়ে গেছে, ওটা আমরা চালু করে দিচ্ছি। তো সেটাও মানুষের, বয়স্ক মানুষ রোদ কেটে গেল, এই রোদের মধ্যে লাইন দিয়ে টিকিট করতে হলো না, রোদ কেটে গেল, এসে ডিরেক্টলি দেখিয়ে নিয়ে চলে গেল। তো সেটা আমরা চালু করছি, এবং সেটা বোধহয় আরও মাস 2-এর মধ্যে আমরা করে ফেলতে পারবো এক্সপেক্টেড। আচ্ছা, পেশেন্ট আর পেশেন্ট পার্টিরও তো কিছু দায়িত্ব থাকে হাসপাতালের ওপরে। এই যে বিভিন্ন রকম চিত্রকলা আমরা দেখতে পাই, এই গুটকা ঘিয়ে অ্যাকচুয়ালি এইটা আমি একদম খুব মানে অফ দ্য ট্র্যাক বলি, সেটা হচ্ছে যে অনেকেই বলে বাইপাসের ধারে যে হাসপাতালগুলো আছে সেখানে টয়লেট, ওয়াশরুমস, দেয়ার স্পিক অ্যান্ড স্প্যান, এত ক্লিন, এত পরিষ্কার। তো আমি তো আমার হাসপাতালে ঢোকার জন্য 1 টাকাও নিই না কারোর কাছ থেকে। টয়লেট করতে গেলে আমাকে একটা টিকিট করতে হবে, তো এমনি ঢুকতে দেবে না। সুতরাং এভরিথিং ইজ পেইড, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি এটা অনেককেই বলি, স্কোয়ারও যেখানে বিনা পয়সায় টয়লেটটা আছে সেটা কিন্তু অত পরিষ্কার নয়। হ্যাঁ, যে টয়লেটটা আছে সেটা কিন্তু ওই রকম পরিষ্কার, কারণ সেখানে লোকে 800 টাকার মিনিমাম টিকিট কেটে ঢোকে। সুতরাং এটা একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে নির্ভর করে আমি কোথায় কিভাবে এটাকে ব্যবহার করছি, এই সেন্সটুকু যদি না থাকে, আমি ঢুকেই যদি মুখের মধ্যে একটা গুটখা ফেলে দিলাম, আর এদিক ওদিক করে সিসি ক্যামেরা নেই দেখে পক করে ফেলে দিলাম সেটাকে, তো সামওয়ান ইজ দেয়ার যে এটাকে পরিষ্কার করবে, কিন্তু সেই পরিমাণের লোক সবসময়, আর ওই যেগুলো ওগুলো স্টেন্সগুলো এত ধরে নেয় যে ওটা পরিষ্কার করে দিলে পরেও ওটা থেকে যায়। তারপরে হ্যাঁ, অরিজিনাল যে টাইলসের যে কালারটা সেটা আর কখনো ফেরত আসে না, এইটা একটা পয়েন্ট। আর সত্যি কথা বলতে কি, আমি 24/7, যদিও আমার স্টাফ আছে আর কি ফর দ্য ক্লিননেস অফ দ্য টয়লেটস, কিন্তু যে পরিমাণে মানুষ ওখানে ঢুকছে প্রতি মুহূর্তে, তার পেছন একজনকে ঢুকে ক্লিন করে দিয়ে আসা হয়। এটা আমাদেরই দায়িত্ব, মানে এটা সেন্সটা থাকা উচিত যে আমি গেছি ওখানে, কলটা যে আবার মজা, কলটা খুলে দিয়ে চলে এলাম, ব্যাস জল চলে গেল, যাচ্ছে পড়ছে তো পড়ছে। এই গরমকালে আমরা এই জন্যই মানে একটা টিম তৈরি করতে হয়েছে আমাকে, যে যারা প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তত ওয়াশরুমগুলো ঘুরে দেখছে যে কল কেউ খুলে রেখে এসছে কিনা, কারণ হঠাৎ করে দেখা যাচ্ছে যে জল নেই, এবং জল কিনতে হচ্ছে এখন আস্তে আস্তে। তো জলের অভাবটাও তো আমরা দেখতে পাচ্ছি এই বিভৎস গরমে। হ্যাঁ, হঠাৎ করে দেখা গেলো যে জল আর নেই, তাও দেখা গেলো যে একটা জায়গায় একটা লোক মনের আনন্দে কল সে খুলে দিয়ে চলে এসছে, তার
সেই সেন্সটুকুও নেই যে ওটাকে আমি বন্ধ করে দিয়ে আসবো। দর্শকদের এটাই বলা, যে একটা অনুরোধ, যে যারা সরকারি হাসপাতালে আসছেন দেখাতে, তারা দয়া করে এটাকে নিজের মনে করেই পরিষ্কার রাখুন। নিজের বাড়িতে তো থুতু ফেলেন না, নিজের শোয়ার ঘরে বসার ঘরে, তাহলে এটাকেও নিজেরই মনে করুন। আর দয়া করে বাথরুমে গিয়ে যেরকম বাড়িতে জল দেন, বাথরুম করার পরে এখানেও জল দিন, তাহলে পরের লোকটাও একটু উপকার পাবে। আর নাহলে নিজের বাড়িতেও থুতু ফেলুন, আমার মনে হয় এই হ্যাবিটটা কেটে যেতে পারেন। বাড়ির দেয়ালে 2 দিন ফেলবেন, তারপর দেখবেন অন্য কোনো দেয়ালে ফেলতে ইচ্ছে করছে না। এবার হচ্ছে আমরা একটু আগে আলোচনা করছিলাম গ্রাম থেকে যখন একটা মানুষ শহরে আসে, সে কনফিডেন্স লুজ করে এবং তার যে স্ট্রাগল। এবার শহরে পড়াশুনো করেছে, শহরে বড় হয়েছে, এরকম একজন যখন ডাক্তার হয়, তার ট্রান্সফার হলো একদম প্রত্যন্ত একটি গ্রামে, যেখানের ভৌগোলিক পরিবেশের কিছু চাপ রয়েছে, যেটা হয়তো সিলেবাসে থাকে না। আপনি যেহেতু নিজে গ্রাউন্ড লেভেলে দীর্ঘদিন কাজ করেছিলেন, কিছুক্ষণ আগে গল্প বলছিলেন সাইকেলে করে ঘুরে ঘুরে, যে হয়তো ওই এলাকার জলে কিছু একটা রয়েছে, বা ওই এলাকার ভৌগোলিক পরিবেশে কিছু এমন একটা রয়েছে যেখানে স্পেশাল কিছু ডিজিজ হয়। তো সেই ব্যাপারটার সাথে কোপ আপ করবে কি করে একজন? পেশেন্ট ডিজিজ ইত্যাদি এগুলো নর্মালি পড়াশোনা করা থাকে, এগুলো আমরা করে ফেলতে পারি। কিন্তু আমি নিজে পার্সোনালি প্রথম যেখানে পোস্টিং পেয়েছিলাম, সেখানে আমাকে বলে দেওয়া হয়েছিল যে ওই স্টেশনে নেমে সাইকেল পেয়ে যাবে। ও সাইকেলগুলো হচ্ছে মানে উল্টো দিকে যাবে আর কি। তো আপনি সকালবেলা চলে, আপনি তো 9টায় এসে যাবেন, একটা সাইকেল নিয়ে নেবেন, সাইকেল আপনাকে দিয়ে দেওয়া হবে, ডাক্তারবাবু বললেই সাইকেল দিয়ে দেবে। একটা সাইকেল দিয়ে দেওয়া হলো, সেই সাইকেলটা করে চলে গেলাম হচ্ছে 8 কিলোমিটার সাইকেল করতে হতো, ঠিক আছে, করে আমি আমার হেলথ সেন্টারে চলে গেলাম, ঠিক আছে। এবার হেলথ সেন্টারে চলে গিয়ে সারাদিন দিন এসেছে 5টা, 5:30, 6টার মধ্যে সাইকেলটা ফেরত দিয়ে দিতে হবে। তো আমি ওই 6:30টার ট্রেনটা ধরবো। তো এইটা এইরকম গল্প ছিল ওখানকার আর কি, যেখানে ছিলাম, যারা নাম আমি বলছি না। তো আমার মানে গল্পটা হলো যে প্রথম দিন ঢুকলাম এবং সেখানে একজন ওই ইদানিং যাদেরকে কর্মবন্ধু বলা হয়, একজন মহিলা সুইপার ছিলেন, যিনি সকাল থেকে শেষ অবধি তিনি অন্য কিছু খেতেন না আর কি। এবং তাকে মনে হয় স্বর্গে আছে করে তিনি সারাক্ষণ ওই খেতেন আর ঘুরতেন, যা পয়সা পেতেন সেটা উনি খেতেন সারাক্ষণ ধরে। তাকে কেউ বুঝিয়ে দিয়েছিল নতুন ডাক্তার আসছে, তোকে ট্রান্সফার করে দেবে। এবং সে, আমি ঢোকা মাত্র প্রথম দিন, ফার্স্ট ডে, তো আমি ঢুকলাম, সে আমার মোটামুটি যত রকমের আমার ডিকশনারিতে যতগুলো ছিল, 4 অক্ষর, 8 অক্ষর, 12 অক্ষর, 16 অক্ষর যা ছিল, তার ওপর দিয়ে চলে গেল এবং একটা ঝেঁটা হাতে। সে কিছুতেই আমাকে ঢুকতে দেবে না। তারপরে প্রধান সব ছিলেন, তারা বেশ কিছু লোকজন, আবার কিছু মহিলা, গ্রামের মহিলা এসে তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তো তাকে বোঝানো হলো যে না, যে বলেছে এ ভালো ডাক্তার, এ থাকলে তুই এখানে থাকবি, ডাক্তার না থাকলে তোর কি, তোকে তো আর রাখবে না। এসব বোঝানোর পরে সে বললো, ও ভালো ডাক্তার এসছে, গাইনোকোলজিস্ট, তোরই চিকিৎসা করবে বলতে। তারপরে দেখলাম যে না, তারপরে আমার সঙ্গে তার একটু ভাব হলো আর কি। এবং আমার মনে আছে দীর্ঘকাল পরে যখন ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসি, তো ওই মহিলা কিন্তু মানে আমাকে আসতে দিতে চাইবে না আর কি। হ্যাঁ, ডাক্তার তুই তোকারি করতে, হ্যাঁ তুই চলে যাবি, মানে একদম অনেক বয়স্ক, তার মধ্যে 1 বছর পরে উনি রিটায়ারও করে গেলেন। তুই চলে যাবি ডাক্তার, তুই চলে যাবি, কে আসবে রে, কে, আর কি কান্না তার সেই আর কি। এবং হাইট হচ্ছে যে মানে সেই আমাকে রান্না করে খাওয়াতো, হয়তো হোটেল থেকে খাবার আসতো, তো দেখলাম হোটেলে খাবারের থেকে ওই মহিলা কিন্তু যা দিচ্ছে সেটা অ্যাটলিস্ট এডেবল, খেয়ে পরে বেঁচে পড়তে আছি আর কি। তো ওইখানেই আমরা দেখেছিলাম আর কি যে প্রত্যেকটা জায়গায়, যেটা সায়ন বলছিল, যে প্রত্যেকটা জায়গার একটা বিশেষ তোমার থাকে, তার বিশেষত্ব থাকে। হ্যাঁ, তো সেইখানেরও কিছু বিশেষত্ব, যেমন তোমাকে সেটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হবে, অ্যাডজাস্টেড হয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, সেখানকার মানুষজন সেরকম। কিন্তু একটা কথা খুব সত্যি, সেটা হচ্ছে যে তুমি যদি ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, হ্যাঁ, তুমি যদি এটার মধ্যে ঢুকে যাও, মানুষের সঙ্গে ঢুকে যাও, মানুষ কিন্তু তোমাকে সেখান থেকে ছাড়বে না। আমার জীবনে এটা 2বার ঘটেছে। যখন জীবনের প্রথমবার আমি যখন ওইখানে ঢুকেছিলাম, ওইখান থেকে যখন হাওড়া ডিস্ট্রিক্টে যখন ট্রান্সফার হয়ে আসছি, তখন আমাকে ওরা ছাড়তে চায়নি, ভীষণ রকমের, এবং পলিটিক্যাল প্রেশারটাতে শুরু করে অনেক কিছু হয়েছিল। আর আমার জীবনের প্রথম যেখানে সুপারিনটেন্ডেন্ট হয়েছিলাম কল্যাণীতে, সেখানে একদম যখন আমার অর্ডার আসলো এবং আমি যখন আসছি, তখন রীতিমতো রাস্তা অবরোধ হয়েছিল। রাস্তা অবরোধ হয়েছিল মানে বড় রেঞ্জের রাস্তা অবরোধ হয়েছে, এবং সেটা রাস্তা অবরোধ হয়েছিল, মানে কিছুতেই যেতে দেবে না আর কি।
তো সেটা খুব হয়েছিল এবং সেটা পেপারে বেরিয়েছিল। আমাকে তখন জিজ্ঞেস করা হয়েছে যে ডাক্তারদের সম্বন্ধে এত খারাপ মানুষেরই কিন্তু আপনার সম্বন্ধে এরকম হলো কেন? কারণ ওই একটা ব্যাপার আছে, মানে যে যা কাজ তুমি করবে, যদি তুমি ইফ ইউ ডু ইট ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, ভীষণ রোগে নিজের মনে করে নিজে ঢুকে পড়ে যদি করো, তাহলে মানুষ কিন্তু সেটা বুঝবে। আমার এখানে যতগুলো গন্ডগোল হয়েছে, আমি পার্সোনালি যেখানে চলে গেছি, আজ অব্দি কোথাও কোনো রকম কোনো ভাঙচুর হয়নি। একটা জিনিস কি, মানে সুপার হতে গেলে একটা খুব একটা গুণ থাকতে হয়, ইউ হ্যাভ টু প্লেস ইয়োর সেলফ টু ইন দ্যাট পজিশন। তো উল্টো দিকে যে আছে তার ভিউ পয়েন্ট এবং তার জায়গায় তোমাকে একটু নিজেকে প্লেস করতে হবে। আমাদের এতে বলে সাক্ষী দ্রষ্টা আর কি, মানে তার অর্থ হচ্ছে তুমি সাক্ষী হয়ে দেখো ব্যাপারটা। সুপার যখন, আমার তো একটা ইনক্লিনেশন আছে আমার ইনস্টিটিউশনের প্রতি, কিন্তু এই ইনক্লিনেশনটাকে বাদ দিয়ে যিনি আসছেন তার ঘটনাটাও শুনতে হবে, তারটাও বুঝতে হবে, আর আমার পরিস্থিতি কোথায়, আমি কোথায় ভুল করলাম এটাও বুঝতে হবে। এবং দের ইজ অলওয়েজ আ স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, দের ইজ অলওয়েজ আ স্কোপ যে আমি এই ভুলগুলো থেকে শিক্ষা নেব। এবং একদম কোথাও কোনো ভুল নেই, একটা মানুষ অকারণে হঠাৎ করে আমাকে মেরে দুটো থাপ্পড় মেরে দিয়ে চলে গেল, এটা কেমন যেন আমি খুব একটা নিই না। যে আমার কাছে এসছে তার সম্বন্ধে আমি সত্যি সত্যি ভাবছি, এবং মানে এটা দেখানোপনা নয়, এটা সত্যি ভেতর থেকেই ভাবছি, তখন সে কিন্তু এটা রিয়েলাইজ করে। ইউ ক্যান রিলেট টু দ্যাট পারসন অ্যান্ড ইউ হ্যাভ টু রিলেট। এই রিলেট করতে পারা, এইটাই কিন্তু একজন মানে অ্যাডমিনিস্ট্রেটরের খুব বড় একটা দক্ষতার পরিচয় দেয় আর কি। সে একজন ডাক্তার, দুজন ডাক্তার ঝগড়া করছে, এটাও তো আসে, দুজন ডাক্তার ও কেন 2 ঘন্টা আমাকে বুঝ করিয়ে রেখেছে, আটকে রেখেছে, এইসব তো ঠিক আছে, যে আমার একেবারে খুব কাছের লোক তাকে ভেতরে ঘরে গিয়ে নি, আরে চ না, ঠিক আছে চ, কী খাবি বল, আর ফিশ ফ্রাই আর আছে, এরকম করছে এটা করা। আরেকজন কোনো বাচ্চা ছেলে, ঠিক আছে তুমি তো শেখাবে, এরকম করছো কেন, সামথিং অন দ্যাট সর্ট আর কি। তা দুজনের ভিউ পয়েন্টই ভাবতে হয়। এটা কুশল অনেকবার দেখেছে আমাকে আর কি, হি হ্যাজ সিন মি ইন অ্যাকশন, একাধবার নয় অনেকবারই দেখেছি, এবং এসব ঝামেলা ফেমানোর সময় অদ্ভুতভাবে ওকে আমি পেয়েছি। ওই বাবার ভূমিকা পালন করতে হয়, মেজো ছেলে আর সেজো ছেলের ঝগড়া, একদম তাই। এই ও না তোর থেকে বড়, এই ও না তোর থেকে ছোট, ওইভাবে এক্স্যাক্টলি এটা এইভাবেই। এবং মানুষের সঙ্গেও যদি এইভাবে মেশা যায়, হ্যাঁ, এবং তার কথা ভেবে যদি কাজ করা যায়, এবং সেটা কিন্তু কাজে দেয় কোথাও না কোথাও। সেইগুলো যদি আমরা না করি, হয়তো সেটাও মানে হয়তো সেইভাবে সেই মানবিক হওয়াটাও একটা আমাদের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে আর কি। এনআরএস এর কলেজ লাইফের যদি কিছু একটু মজাদার জিনিস আমরা যদি শুনতে পাই। কলেজ লাইফের মজাদার জিনিস এইটাই আমার খুব মনে আছে, সেটা হচ্ছে আমি খুব ছোট নয়, তখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছি, খিদে পেয়ে গেছে, লেবার রুমে ডেলিভারি হচ্ছে, আর আমার খুব খিদে পেয়ে গেছে, একজনকে রোল আনতে দিয়েছেন, আমি ওখানে বসে বসে রোল খাচ্ছি, ওই এরকমই আর কি। তো আমাদের তখন একটা লেভেল না, এগুলো আর কোনো ম্যাটার করে না, কেউ ওখানে পটি করছে, কেউ ঠিক আছে আছি, কাজ করছি, দুটো জুনিয়র ওখানে করছে, প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কাজ করছি, হ্যাঁ, বাইরে বেরোনোর সুযোগ হয়নি, একটা রোল এনে দিয়েছে, বসে বসে রোল খাচ্ছি। ইন দ্য ভিজিট মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ঢুকে পড়েছেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন খুব রসিক মানুষ আর কি, নাম বলবো না, যাই হোক, তিনি সেই সময় তো হঠাৎ করে বললো, সিনিয়র পিজিটি আমি তখন, পোস্ট গ্রেড ট্রেনিং, এই পালের কথাটা ওখানে বসে বসে রোল খাচ্ছে, তোর ঘেন্নাবৃত্তি নাই? আচ্ছা খিদে পেয়েছে, কে করবো, তো তুই এখানে বসে খাচ্ছিস, সার্জেন রুমে যা। কারণ সার্জেন রুমে যাবো কি, 6টা টেবিল ভর্তি, সার্জেন রুমে কী করে যাবো, পারিসও বটে। তো এটা তো মানে চলে এসেছিলো। এবং আজকে যদি ভাবি যে ওইখানে বসে বসে আমি রোল খাচ্ছিলাম, ওই দৃশ্যটা যদি আমাকে কেউ ছবি তুলে দেখায়, বা এই দৃশ্যটা না, সেই গন্ধ এবং সেই অ্যাম্বিয়েন্সের মধ্যে যদি কেউ ফেলে, আজকে হয়তো সেটা কখনোই ভাবতে পারবো না, কিন্তু ছিল এরকম। লজ্জা ঘেন্না ভয় ডাক্তার হলে নয়, একেবারেই নয়। আচ্ছা এই মর্গে যে ডেড বডিগুলো ধরে নিয়ে যায় না, তো সেগুলো আপনারা কি করেন? মর্গের ডেড বডিগুলো না, যেগুলো এগুলোর অনেকগুলো সিস্টেম আছে আর কি, মানে অনেক দিন অবধি রাখা থাকে, সেটাই হয়। কতদিন অবধি রাখা থাকে? এটা এক্স্যাক্টলি যারা ওগুলো করে তারা Okay, ওগুলো okay. ডিটেলস বলতে পারবেন। আমাদের হসপিটালে তো এরকমভাবে কোনো সিস্টেম নেই, আমাদের এটা অত
ওরকমভাবে হয় না, যেহেতু আমাদের অত বড় মর্গ নয়, খুব ছোট সেইভাবে। এবং এখানে যেহেতু ডিরেক্টলি আমাদের কমিউনিকেশন অনেক বেশি, কিন্তু আননোন বডিজ যেখানে আসে, হ্যাঁ, যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটালস, এগুলোতে আননোন বডিজ যেখানে প্রচুর থাকে, সেখানে এই মর্গে এবং বডি থাকার একটা আছে আর কি। সেগুলো বোধহয় কোর্ট থেকে বোধহয় পারমিশন নিয়ে তারপরে ডিসপোজ অফ করতে তাদের এইভাবে করতে হয়। কি করে বোঝে যে কাকে কবর দেবে, কাকে পোড়াবে? আমি এক্স্যাক্টলি জানি না, এটা না, এটা একদমই মজা করছিলাম। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। মানে আপনি সুপার ডুপার, এবং আপনার মতনই যেন সমস্ত সুপাররা এরকম সুপার ডুপার হয়ে ওঠেন। এবং আপনি শেষ যে কথাটা বললেন যে মানবিকতা, এই ডাক্তারি প্রফেশনটায় যেন ব্যবসাটা বড় না হয়ে গিয়ে এই মানবিকতাটা বড় হয় এবং মূল জিনিস হয়, এটাই আমরা এক্সপেক্ট করব। এবং সমস্ত যারা এই মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের আমি বলবো, অবশ্যই এটা একটা পেশা, আপনারা রোজগার করবেন, কিন্তু মানবিকতার ঊর্ধ্বে গিয়ে রোজগার যেন কখনোই না হয়। অনেক ধন্যবাদ। আর আপনাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে আমাদেরকে জানান কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে। আর ভালো লাগলে প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কারণ আমরা চাই একটা নিজেদের হসপিটাল খুলতে। হসপিটাল খুলতে একে ওকে ইঞ্জেকশন দিন। আর স্যার সুপার হবেন, তাকে আমরা কনসালটেন্ট সুপার হিসেবে আমরা বিশেষ পদ দেব। তো সত্যি প্লিজ শেয়ার করুন আমাদের এই এপিসোডগুলো, কারণ এগুলো থেকে আমাদের একটাই উদ্দেশ্য, মানুষকে আরও সহজভাবে এই স্বাস্থ্য সম্বন্ধে অ্যাওয়্যার করা। আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা এপিসোড নিয়ে আসি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান। আর এই সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন নিজে ডাক্তারি করবেন না। এখান থেকে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইঞ্জেকশন নিয়ে।